রিলেশনে আমাদের এই প্রোটিন গুলা তৈরি হয়, আর প্রোটিন গুলাতে যখন বাইন্ড করে ফেলে তখন অসুবিধা হয় আর কি। আচ্ছা, তো নর্মালি আপনারা জানেন, আপনি যেহেতু ফার্মাসির স্টুডেন্ট, তো আপনি এই জিনিসটা জানার কথা অলরেডি, বিশেষ করে বায়োলজি রিলেটেড যারা আছেন বা সবাই জানার কথা এটা মূলত। মূলত কোন একটা ব্যাকটেরিয়া আমাদের শরীরে যখন আক্রমণ করে তখন কি হয়, তারা হচ্ছে বারবার ওই যে এটা কি বলে এই মাইটোসিস মাইটোসিস হ্যাঁ মাইটোসিস প্রক্রিয়ায় বারবার কোষ বিভাজনের মাধ্যমে তারা কি করে বংশ বিস্তার করে। তো বা অন্যান্য যারা হচ্ছে আরো আহ, এই কি বলে প্রকৃত কুশি যেগুলো আছে, তারা তো উন্নত মানের প্রসেস ব্যবহার করে। যারা হচ্ছে আদি কুশি তারা কি করে মাইটোসিস বা মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন করে। এখন একটা ব্যাকটেরিয়া যখন কোষ বিভাজন করতে চায় তার শর্ত কি থাকে? আচ্ছা, আমি এগুলো ডিটেলস জানাই। নর্মালি এই স্যাম্পলটা আগে দেখেন ফার্স্টে। এটা হচ্ছে প্যারামাইনো বেনজোইক অ্যাসিড। এটা কি করে? এটা হচ্ছে আমাদের ধরেন একটা ব্যাকটেরিয়া, সে যদি আমাদের শরীরে আক্রমণ করে তখন সে বারবার কোষ বিভাজন কিভাবে হবে? কোষ বিভাজন হওয়ার জন্য তার তো কোষের চারপাশে দেওয়াল দরকার, সেল ওয়াল যেটাকে আমরা বলি, কোষ প্রাচীর। তো এখন কোষ প্রাচীরের মাধ্যমে কোষ প্রাচীরটা যদি শক্তিশালী থাকে তাহলে সে বারবার কোষ বিভাজন করতে পারে। এখন কোষ প্রাচীরকে শক্ত করার জন্য একটা এই কম্পাউন্ড দরকার, যার নাম হচ্ছে প্যারামাইনো বেনজোইক অ্যাসিড। এই যে প্যারামাইনো বেনজোইক অ্যাসিড যেটা দেখছেন, এটা হচ্ছে কোষ প্রাচীরকে কি করে শক্তিশালী করে। আচ্ছা, এখন তো আমাদেরকে যেটা করতে হবে, আমরা পরের পেজে যাই। তো এখানে এই যে একটু আগে যেটা দেখছিলেন, এটা হচ্ছে একটা প্যারামাইনো বেনজোইক অ্যাসিড, তাই না? এরপরে একটু দেখেন, একটু পর দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা সালফা নিলামাইড। দেখতে আগেটার মতো না প্রায়, শুধু একটু এই জায়গায় চেঞ্জ মাত্র, আর পুরোটা সেম না। দেখেন, দেখতে পাচ্ছেন? হ্যালো? জি দেখেছি ভাইয়া। আচ্ছা, তো এখন এই প্যারামাইনো বেনজোইক অ্যাসিডটা দেখতে সালফানিলামাইডের মতো। এখন আপনি তো জানেন অলরেডি যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর তৈরি হওয়ার জন্য কি দরকার? প্যারামাইনো বেনজোইক অ্যাসিড। এখন সালফানিলামাইড যেটা আছে সেটা কিন্তু কোষ প্রাচীর তৈরি করে না, কিন্তু দেখতে ওই প্যারামাইনো বেনজোইক অ্যাসিডের মতো। তো কোষ প্রাচীর যখন মানে কোষ ব্যাকটেরিয়া যখন আমাদের শরীরে আক্রমণ করে, আমরা যখন সালফানিলামাইড খাই তখন সালফানিলামাইডটা সরি আমরা ড্রাগ যখন খাই তখন হচ্ছে সালফানিলামাইড তৈরি হয়, এবং আমাদের যে ব্যাকটেরিয়া গুলো আক্রমণ করছে তারা হচ্ছে এই সালফানিলামাইডকে পিএবিএ মানে প্যারামাইনো বেনজোইক অ্যাসিড মনে করে তারা কি করে কনজিউম করে। তখন কি হয়, প্যারামাইনো বেনজোইক অ্যাসিডের মাধ্যমে তো কোষ প্রাচীর তৈরি হয়, ফলিক অ্যাসিড তৈরি হয় বা ফলেট তৈরি হয়, কিন্তু সালফানিলামাইড যখন দেয় তখন কি হয় না, তখন হচ্ছে সেই আমাদের যেটা দরকার ছিল, ঠিক আছে, তার যেমন সালফার ড্রাগ বলতেছে এখানে ফেক কি হিসেবে কাজ করতেছে। আমাদের কোষ প্রাচীর তৈরি হওয়ার জন্য যে প্যারামাইনো বেনজোইক অ্যাসিডটা দরকার ছিল সেটা এখন নাই, কোষ প্রাচীর তৈরি হয় না, যার কারণে কি হয় কোষ প্রাচীরটা দুর্বল হয়ে যায়, এবং আমাদের শরীরের যে ব্যাকটেরিয়া গুলো থাকে বা এই ব্যাকটেরিয়া বলতে আমি যেটা বুঝতে চাচ্ছিলাম সেগুলো হলো আমাদের ইমিউন সিস্টেম। আমি ব্যাকটেরিয়া বলছিলাম, ইমিউন সিস্টেম কি করে খুব সহজে তাদের সাথে নিউট্রোফিল বা যেগুলো আছে আর কি সহজে ফাইট করতে পারে এবং তাড়াতাড়ি তাদেরকে নষ্ট করে ধ্বংস করে দেয়। এটা হচ্ছে মূল মেকানিজম, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের একটা প্রোটিন যদি চিন্তা করি, প্রোটিনের ভিতরে তিনটা পার্ট থাকে, ঠিক আছে? একটা প্রোটিনের ভিতরে তিনটা পার্ট থাকে, যে এখানে যদি আমি একটু দেখাই তাহলে জাস্ট এই যে এই প্রোটিনের এইটুকু একটা চেন, এটা হচ্ছে আর একটা চেন, এখানে একটা চেন আছে, এখানে একটা চেন আছে। চেন গুলো হচ্ছে এ বি সি ডি, এগুলো হচ্ছে আমরা যখন ক্যালকুলেশন করব কাজ করব তখন আমরা দেখতে পারবো। আচ্ছা, একটা প্রোটিন কতটুকু ঘন, মানে একটা অল্প জায়গার ভেতরে কতটুকু প্রোটিনের ভিতরে মানে সিট আছে অল্প জায়গার ভিতরে, সেটাকে বলা হয় তার রেজুলেশন, ঠিক আছে? তাহলে একটা প্রোটিন তখনই ভালো হয় যখন তার রেজুলেশনটা বেশি হয়। প্রোটিনের রেজুলেশন বেশি মানে প্রোটিনটা তত বেশি ভালো, বা অতিরিক্ত ভালো নেওয়ার দরকার নেই, মোটামুটি ধরেন 1.5 থেকে 2.5 এর ভিতরে হলে এটা হচ্ছে অ্যাংস্ট্রম। তো আমরা প্রোটিনটাকে ভালো প্রোটিন হিসেবে আমরা চিহ্নিত করি। আচ্ছা, একটা প্রোটিনের ভিতরে আমরা অলরেডি বলছিলাম যে প্রোটিনের সাথে কি করে ড্রাগ বা আদার কেমিক্যালস যেগুলো থাকে বা কম্পাউন্ড থাকে
ওরা বাইন্ড করে। তো সেই হিসেবে আমাদের এই প্রোটিনের সাথেও বাইন্ড করবে। তো বাইন্ড তো সব জায়গায় করবে না, কিছু কিছু নির্দিষ্ট জায়গা করবে, যেগুলোকে বলা হচ্ছে অ্যাক্টিভ সাইট, তাই না? তো এটা হচ্ছে ধরেন আপনি যখন একাডেমিক বই পুস্তক পড়বেন তখন সেটার সংখ্যাটা একটু ডিফারেন্ট হতে পারে। সেটা কি? যে জায়গাগুলো ধরুন আমরা যদি এরকম একটা বক্স আঁকি তাহলে এরকম করে বাক করে দিবে। আর এটাকে বলা হচ্ছে ধরেন সাবস্ট্রেট, এনজাইম সাবস্ট্রেট কতগুলা মেকানিজম আছে না, ওগুলার কি লক মতবাদ, ঠিক আছে? এগুলা হচ্ছে এটা হচ্ছে এখানে এখানে বসে যাবে, বসে হচ্ছে অ্যাক্টিভ, এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ সাইট, আর এটা হচ্ছে সাবস্ট্রেট। তো কি লক মতবাদ আরো বেশ কিছু সিস্টেম আছে, এগুলা জটিল বিষয়, আমি সহজ করে বুঝালাম। মূল কথাটা হলো আমাদের প্রোটিনের মধ্যে যে জায়গাটা হচ্ছে সহজে কি করে বিক্রিয়া করবে বা যে জায়গায় বাইন্ডিং করে এই পার্টটাকে আমরা অ্যাক্টিভ সাইট হিসেবে চিনবো। ওকে, আচ্ছা। আর চেইন তো অলরেডি চিনছেন যে এখানে এই পুরোটা হচ্ছে ভাগ করা 4টা চেইন আছে, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা বেশ কিছু সফটওয়্যার এই রিসার্চ ব্যবহার করব। আমি প্রথমত এটা তো একটা ইন্ট্রোডাকশন, আমরা সবকিছু দেখবো, সবকিছু শিখবো। জাস্ট আগে দেখে নেন, মাথা ঘুরালেও বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে জানায়েন, কোনো সমস্যা নেই। আগে জাস্ট একটু দেখেন, এটা হচ্ছে জাস্ট ওভারভিউ। আমরা কি কি সফটওয়্যার ব্যবহার করবো? অ্যাভোগাড্রো সফটওয়্যার দিয়ে এবং গাউস ভিউ দিয়ে আমরা সাধারণত 3D কোনো মলিকুল ড্র করি আর কি। তবে বেটার কোনটা? বেটার হচ্ছে আমাদের গাউস ভিউটা। আমরা মূলত গাউস ভিউ দিয়ে অ্যাডভান্সড কাজ করি, ঠিক আছে? অ্যাভোগাড্রো হচ্ছে একটু মানে কম ফিচার আর কি, আর অনেক কিছু ক্ষেত্রে ইউজ করা যায়। তবে আমরা যারা মডার্ন বা ভালো জার্নালে পেপার পাবলিশ করতে চায় তারা হচ্ছে গাউস ভিউ ইউজ করে, সুতরাং আমরা গাউস ভিউটা ইউজ করবো, ঠিক আছে? তো গাউস ভিউর ভিতরে আবার 2টা ভার্সন আছে, একটা হলো হচ্ছে গাউসিয়ান 9, সরি এটার আমি ভুল বলছি, ভুল না বলতে এটা একেবারে বলো না, বাট এই গাউসিয়ান সিস্টেমটা, আমরা গাউসিয়ানের পার্ট আছে আমরা দেখবো। গাউস ভিউটা হচ্ছে মূলত একটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, সেখানে হচ্ছে আমরা মলিকুল গুলা ড্র করতে পারি, ঠিক আছে? তো এখানে অ্যাভোগাড্রোর যে সফটওয়্যারটা আছে সেখানেও কিন্তু আমরা বিভিন্ন রকমের ক্যালকুলেশন অপটিমাইজেশন গুলো করতে পারি। এই প্রাইমারিলি আপনারা হয়তো না বুঝতে পারেন, আমি কি করব, আমরা হচ্ছে কাজ করার সময় এই যে কথাগুলো এখন বলতেছি সেগুলো অ্যাপ্লিকেশন আপনাদেরকে দেখাবো। তো প্রাথমিকভাবে জাস্ট ধরে রাখেন যে আমরা গাউস ভিউর মাধ্যমে কি করি, আমরা হচ্ছে জিওমেট্রিক অপটিমাইজেশন বা এফটিআর, মলিকুলার অরবিটাল, এনবি, এগুলো আমরা করি। ওকে, আচ্ছা, গাউসিয়ান এবার আসছে, আর এটা হচ্ছে পাইমন। গাউসিয়ানের হচ্ছে 2টা ভার্সন আমরা সাধারণত দেখি। একটাকে বলা হয় যে গাউসিয়ান 9, ঠিক আছে, এনডব্লিউ 9W, সরি। আরটা হচ্ছে 16W। তো গাউসিয়ান 9 এবং গাউসিয়ান 16 এর ভিতরে পার্থক্য আছে। কোন জায়গা পার্থক্য? পার্থক্যটা হলো যখন আপনি নর্মালি প্রত্যেকটা কম্পিউটারের মধ্যে আমরা যদি এই যে সফটওয়্যার গুলো ব্যবহার করি সেটা সাধারণত গাউসিয়ান 9 হয়, ঠিক আছে? মানে এটা গাউস ভিউর মধ্যে ব্যবহার করি, ঠিক আছে? আমি একটু আগে বললাম না গাউস ভিউর ভিতর আমরা ব্যবহার করি গাউসিয়ান, তো সেটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে গাউস ভিউর ব্যাকগ্রাউন্ডটা আমরা গাউসিয়ানটা ইউজ করি, আর আমাদের গাউসিয়ান 9টা থাকে অলওয়েজ ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? আর গাউসিয়ান যেটা 16 সেটা হচ্ছে একটা কমান্ড লাইন। কমান্ড লাইন মানে আপনাকে একটা লিনাক্স অপারেটিং সিস্টেমে সেটাকে রান করতে হবে। আমরা হচ্ছে 2 রকমের অপারেটিং সিস্টেম সাধারণত ইউজ করি, একটা হচ্ছে উইন্ডোজ আর একটা হচ্ছে কি লিনাক্স অপারেটিং সিস্টেম। তো আপনি যদি 16W-টা ইউজ করেন তাহলে আপনাকে অবশ্যই লিনাক্সে চেঞ্জ করতে হবে আপনার উইন্ডোজ থেকে। কিছু সাবসিস্টেম আছে সেটাও করতে পারেন, তো সেক্ষেত্রেও ইউজ করা যায়। আচ্ছা, আমি আর ডিটেলস বলবো এগুলার, একটু ওয়েট। আর এটা হচ্ছে পাইমুল। পাইমুল দিয়ে সাধারণত আমরা কি করি, আমি এখানে এতক্ষণ পর্যন্ত সফটওয়্যার ব্যাপারে যেগুলো বলতেছিলাম সেগুলো হলো মূলত আমরা রিসার্চে কি করি। অ্যাকচুয়ালি এগুলোর অনেক কাজ আছে, কিন্তু আমরা পেপারের ক্ষেত্রে কোন কাজে ব্যবহার করি সেটা আপনাদেরকে বলতেছি। তো আমরা পাইমুল দিয়ে সাধারণত আমাদের কোন একটা প্রোটিন যখন বাইন্ডিং করি সেই প্রোটিনটা কেমন ইন্টারাকশন হয়েছে সেটা আমরা চেক করি। আমি করে দেখাবো সবকিছু। তার মানে আমাদের মূল কাজ কি, আমরা সেখানে প্রোটিন এবং লিগেন্ডের মধ্যে বাইন্ড করে ইন্টারাকশন গুলো চেক করবো ওই মলিকুলে ডকিং করার পর, ঠিক আছে? এটা হলো আমাদের পাইমুলের কাজ। আর গাউসিয়ানের কাজ হচ্ছে অপটিমাইজেশন করা বা আদার প্রপার্টিজ চেক করা। ডিসকভারি স্টুডিও, ওই যে পাইমুল দিয়ে যে কাজটা করি সেটার একটা অংশ আমাদেরকে ডিসকভারি স্টুডিও সফটওয়্যার দিয়ে করতে হয়। প্রত্যেকটা সফটওয়্যার আমি দিয়ে দিব। আচ্ছা, এরপর হচ্ছে ডিসকভারি স্টুডিও দিয়ে আমরা করি, পাশাপাশি ডিসকভারি স্টুডিওর অনেক কাজ আছে। যেমন আমরা যদি মলিকুলার ডকিং করতে চাই তাহলে ডকিং করার আগে আমাদেরকে ডিসকভারি স্টুডিও দিয়ে প্রোটিন গুলাকে ঠিক করে নিতে হবে, ছাঁটাই করে নিতে হবে, একটু ফ্রেশ করে নিতে হবে, বা প্রিপারেশন যেটাকে বলা, প্রোটিন প্রিপারেশন বলা হয়, আমরা সেটাও শিখবো। ওকে, আর এটা দিয়ে পাশাপাশি আমরা যখন কোন একটা ডকিং শেষ হওয়ার পর আমরা ডকিংটা কিভাবে কাজ হচ্ছে সেটা হচ্ছে আমরা চেক করতে পারি, ঠিক আছে?
আচ্ছা, আমি আরেকটা মোবাইল থেকে ড্রয়িং করি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে যেন আমি দেখি। তো তাহলে কাইমেরা কি করে? কাইমেরা আমরা খুব একটা ইউজ করি না। যেমন আমরা মূলত বললাম যে আমরা যখন কোনো একটা প্রোটিন এবং লিগেন্ডের বাইন্ডিং চেক করি, তখন যদি কোনো কারণে আমাদের এই প্রোটিন এবং লিগেন্ডের বাইন্ডিংটা আমরা প্রপারলি শো করতে না পারি বা ফিগার গুলো সুন্দর না হয়, তখন আমরা কি করি, কাইমেরা দিয়েও অনেক সময় ইউজ করি আর কি। দেখাবো, এটাও আমি দেখাবো। কাইমেরার হচ্ছে দুই ধরনের ইউজ হয়, একটা হচ্ছে কাইমেরা এক্স, আর একটা হচ্ছে কাইমেরা শুধুমাত্র। ঠিক আছে, সফটওয়্যার সবগুলো আমি দিয়ে দিব আপনাদেরকে। অটোডক বিনা এবং পাইরেক্স, ওই যে একটু আগে বললাম যে আমাদের পাইরেক্স এবং অটোডক বিনা দিয়ে কি করে মলিকুলার ডকিং। ঠিক আছে, ডকিং মানে হলো আমরা যে কার্বোহাইড্রেট বলেন বা আমরা কোন নিউক্লিওসাইড নিয়ে কাজ যখন করি, তখন সেই জিনিসগুলা সাধারণত আমরা কোন একটা প্রোটিনের বিরুদ্ধে কাজ করে দেখি, কাজ করে কিনা, বাইন্ড করে কিনা, সেটা আমরা চেক করি। এই কাজটা কেন করতেছি সেটা বলে রাখি। তো আমরা অলরেডি বলছিলাম যে আমরা যখন কোনো একটা প্রোটিন আহত হলো আমাদের শরীরের একটা ভাইরাসের মাধ্যমে, তো এই প্রোটিনটা আসলে কি হচ্ছে, নষ্ট হয়ে গেছে অলরেডি। এখন আমরা যদি ওই ভাইরাসকে ধ্বংস করতে চাই বা ওই ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, ওই ভাইরাস যেই প্রোটিনের কারণে আমার শরীরে অ্যাটাক করতেছে বা যে প্রোটিনের কারণে তার কেমিক্যালটা রিলিজ হচ্ছে এবং ওই কেমিক্যালটা আমার শরীরে আক্রমণ করতেছে, আমি ওই ভাইরাসের ওই প্রোটিনটাকে নষ্ট করে দিব। কিভাবে? তারা যেভাবে আমাদের সাথে ডকিং করছে, মানে ব্যাপারটা বুঝেন, একটা ভাইরাস হচ্ছে কোন একটা কেমিক্যাল রিলিজ করতেছে, যেটা আমাদের শরীরে ঢোকার কারণে আমার প্রোটিন গুলা নষ্ট হয়ে যাচ্ছে, প্রোটিনের সাথে বন্ধন গঠন করতেছে এবং প্রোটিনটাকে নষ্ট করে দিচ্ছে। আমি কি করব, আমি ওই ভাইরাসের ওই প্রোটিনটাকে নষ্ট করব যে প্রোটিনের কারণে তারা এই কেমিক্যালটা আমাদের শরীরে সাথে পারতেছে। তাহলে ওই প্রোটিনটাকে নষ্ট করতে হলে কি করতে হবে, আমাকে ওই প্রোটিনের সাথে আমরা আমাদের তৈরি একটা ওষুধ জাস্ট লাগাই দিব, বন্ধন গঠন করা দিব। তাহলে বন্ধনটা আসলে করতেছি কিনা সেটা চেক করার জন্য আমাদেরকে পাইরেক্স ইউজ করতে হয় বা ডকিং করতে হয়, যেটাকে আমরা মলিকুলার ডকিং হিসেবে চিনি। আচ্ছা, এই ব্যাপারটা কি আপনারা বুঝতে পেরেছেন? একটু রেসপন্স করবেন, আমি কি? বুঝছি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে ফাইন। তাহলে আমরা ডকিংটা অর্থাৎ বাইন্ড করাটা আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে পাইরেক্স নামে একটা সফটওয়্যার, আর একটা হচ্ছে অটোডক ভিনা। তো পাইরেক্স দিয়ে করাটা সহজ, জাস্ট সেট সেট কয়েকটা ফাংশন সেট করে দিলে হয়ে যায়। আবার অটোডক ভিনা হচ্ছে একটা লেন্দি প্রসেস, অনেক কষ্ট হয়, সাধারণত বিভিন্ন কোর্সে এগুলো শেখায় না, তবে আমি আপনাদেরকে শেখাবো এবং আপনাদেরকে একটা নোট শেয়ার করব, যেটা হচ্ছে আপনারা জাস্ট কিচ্ছু করা লাগবে না, ওই নোটটা দেখে দেখে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজ করতে পারবেন। ওকে, আমি দুইটাই দিচ্ছি। সাধারণত যেটা কষ্ট বেশি হয় কোনটা, এই অটোডক বিনাটা। অটোডক বিনাতে যেহেতু কাজ বেশি কষ্ট হয়, তাই এই এখানের মানটা বা এখান থেকে যে রেজাল্টটা আপনি পাবেন, সেই রেজাল্টটা বেশি অ্যাকুরেট এবং এই রেজাল্টটা বেশি ভালো রিসার্চ পেপারে আমরা দিয়ে থাকি। ওকে, তবে আপনাদেরকে পাইরেক্সও বের করতে হবে, অটোডক বিনাতেও বের করতে হবে। ওকে, তবে একটা জিনিস বলে রাখার দরকার, পাইরেক্স এর ভিতরে অ্যাকচুয়ালি অটোডক বিনাই থাকে, মানে পাইরেক্স সফটওয়্যারটার ভিতরে কি আছে, অটোডক বিনা নিজে আছে। বুঝতে পারছেন ব্যাপারটা? এখন তাহলে আমরা অটোডক বিনাতে কেন আলাদাভাবে করতেছি, এটা রিজনটা হলো, এখানে পাইরেক্স সফটওয়্যারটা ভিতরে অটোডক বিনা থাকলেও ভেতরে ইঞ্জিনটা হচ্ছে অটোডক বিনার, কিন্তু আশেপাশে অন্যান্য যে প্রপার্টিস গুলো থাকে সেগুলোকে আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন না। কাস্টমাইজ মানে আপনার পছন্দ মতো কোন একটা প্যারামিটার সেট করতে পারবেন না। সেজন্য আমরা কি করি, অটোডক বিনার মাধ্যমে আমরা কাজগুলা করে থাকি এবং কি কি প্যারামিটার চেঞ্জ করতে পারি সেই জিনিসগুলো আপনাদেরকে আমি ডিটেলস দেখাবো। প্রথমে পাইরেক্স দিয়ে দেখাবো, তারপর অটোডক বিনা দিয়ে দেখাবো। ওকে, আচ্ছা, এখন হচ্ছে ক্যামড্র। ক্যামড্র দিয়ে সাধারণত আমরা কোন একটা যৌগের 2D স্ট্রাকচার ড্র করে থাকি। ওকে, আমরা যে ড্রাগ নিয়ে কাজ করতে চাচ্ছি বা যে স্যাম্পল নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি, সেটাকে আমরা 2D স্ট্রাকচারটা আমরা ক্যামড্রতে ড্র করব। ড্র করার পর সেটাকে আমরা এই নর্মালি আমি যেটা বলছিলাম ফার্স্টে, যে আমরা গাউস ভিউ দিয়ে কি করি, একটা এই কোন একটা প্রোটিন বা কোনো কিছু আমরা ড্র করতে পারি, একটা ড্রাগ আমরা ড্র করতে পারি, কিন্তু গাউস ভিউতে ড্র করাটা অনেক বেশি কঠিন, কারণ সেটা একটা 3D স্ট্রাকচার। তো
তো সেখানে আপনি একটা অণু বা পরমাণু এদিক ওদিক দিলে ওটা স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায় বা একটু ডিস্টার্ব হয়। ইভেন অনেক সময় দেখা যায় যে আপনি ড্রয়িং করে কুলাইতে পারতেছেন না। সেক্ষেত্রে আপনি যদি ক্যামড্রতে ড্রয়িংটা করেন, ড্রয়িং করার পর আপনারা ক্যামড্র এর স্ট্রাকচারটাকে সরাসরি আপনার গাউস বিতে নিয়ে আসতে পারবেন। আমি দেখাই দিব কিভাবে করবেন ডিটেলস। আর অরিজিন প্রো এই সফটওয়্যারের মাধ্যমে আমরা বিভিন্ন গ্রাফ বানাই। তো এক্সেলও অনেকে ইউজ করে, তবে এক্সেলটা হচ্ছে বিবিএ ফ্যাকাল্টি স্টুডেন্টদের জন্য। আপনি তো বিবিএ স্টুডেন্ট না, আপনি হলেন সায়েন্সের স্টুডেন্ট। অরিজিন প্রোটা হচ্ছে সায়েন্সের স্টুডেন্টদের জন্য সফটওয়্যার। তো আপনি চাইলে গ্রাফ, সাধারণত আমরা দুইটাই ইউজ করি যখন দরকার আর কি, ঠিক আছে। আমরা এক্সেল ইউজ করি অনেক সময় দরকার পড়লে, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ড্রাগের বিভিন্ন রকম প্রপার্টিস ক্যালকুলেশন করার সময় গ্রাফটা থাকলে আমরা অরিজিন প্রো দিয়ে করার চেষ্টা করি। ওকে, তবে প্রয়োজন হলে আমরা এক্সেল ইউজ করি। আমি এক্সেল ইউজ করতে নিষেধ করতেছি না। ওকে, আচ্ছা। এরপর গাউস সাম, গ্যাবার্ডিট দিয়ে আমরা কি করি? গ্যাবার্ডিট দিয়ে হচ্ছে ওই যে আমরা যখন একটা এই ধরেন, আমি তো অলরেডি আপনাদেরকে বললাম যে আমরা একটা ভাইরাস বা এক ব্যাকটেরিয়া আমাদেরকে আক্রমণ করতেছে, তার প্রোটিনকে আমরা কি করব? আমরা ধ্বংস করব, তাই না? এখন আমি যে তার প্রোটিনকে ধ্বংস করতেছি, আচ্ছা আপনাদেরকে একটা আমি প্রশ্ন করি, জাস্ট পারলে উত্তর দিবেন, না পারলে দরকার নাই, লেন্দি করব না। আমরা যে ওষুধ খাচ্ছি, নাপা খাচ্ছি, এই যে নাপাটা খাচ্ছি, নাপাটা তো একটা কেমিক্যাল, তাই না? এই কেমিক্যালটা আমাদের শরীরে ঢোকার পর আমাদের শরীরের অনেক জায়গায় চাইলে সে অ্যাটাক করতে পারে, কিন্তু সে কোনো জায়গায় অ্যাটাক না করে, কোনো ক্ষতি না করে, যে জায়গায় ব্যথা হচ্ছে সেই জায়গায় গিয়ে সে সমাধানটা করতেছে, ব্যথাটা দূর করতেছে। এটা কেমনে পসিবল? কেউ কি বলতে পারবেন? কিমোট্যাক্টিসের মাধ্যমে। বুঝি নাই। আচ্ছা, হ্যাঁ ওইরকম কিছুই, তবে আর একটু ডিটেলস যদি বলি, আমরা নাপাটাকে এমন করে বানাইছি যাতে করে সে অন্য কোনো প্রোটিনের সাথে বাইন্ড করতে না পারে। যেমন অলরেডি আমরা বললাম না, আমরা পাইরেক্স দিয়ে চেক করে দেখি এটা কোন কোন প্রোটিনের সাথে বাইন্ড করতেছে। সে যদি অন্য একটা প্রোটিনের সাথে শক্তিশালী বাইন্ড করে ফেলে তাহলে তো সমস্যা আছে। কিন্তু আমরা চাচ্ছি কি, আমরা যে প্রোটিনটা চাচ্ছি সেই প্রোটিনের সাথে শক্তিশালী বাইন্ড করতে পারতেছে কিনা, এটা আমাদের চাওয়া। এখন আরেকটা কথা আছে, আমি যে ওষুধটা খাচ্ছি এই ওষুধটা আমার পেটে পড়ার সাথে সাথে এটা ভেঙে যাবে কিনা, বা আমি যে জায়গায় ওষুধটা পাঠাতে যাচ্ছি, নর্মালি আমরা যে ট্যাবলেটটা খাই সেটা পুরোটা কিন্তু ওষুধ না। এখানে পুরো বাইরে যে জিনিসটা দেখতেছেন সেটা হচ্ছে কার্বোহাইড্রেট থাকে, সাধারণত স্টার্চ থাকে, ঠিক আছে, শর্করা জিনিস থাকে, চিনি থাকে অনেক সময়। তাইলে ভেতরে যে ওষুধটা থাকে সেটা আমাদের শরীরে ঠিক মতো প্রবেশ করবে কিনা সেটা আমাদেরকে বুঝতে হবে। যেমন কিছু কিছু ওষুধ দেখবেন ক্যাপসুল দিয়ে, কিছু কিছু আছে সিরাপ, কিছু কিছু আছে হচ্ছে আপনার জাস্ট ট্যাবলেট। এগুলোর অর্থ আছে। আপনি যদি অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে চান কোন একটা ওষুধকে একদম শরীরের ভিতরে, তাহলে আপনাকে একটু ভালো করে মোড়াইতে হবে। এখন ধরেন মোড়াবো আমরা, ঠিক আছে, ওকে ফাইন, কিন্তু মোড়ানোর আগে আমাদেরকে, ড্রাগ বানানোর আগে আমাদেরকে ওই কম্পাউন্ডটাকে এমন করে বানাইতে হবে যাতে করে তার উপর প্রেসার দিলেও খুব একটা সহজে না ভাঙে। এমন করে আমাদেরকে বানাইতে হবে, কারণ ভেঙে গেলে তো এটা পেটে গেলেই সাথে সাথে ভেঙে গেল, তাই না? সেজন্য আমাদেরকে ওই ড্রাগটাকে প্রথমে, তার বিভিন্ন স্ট্রাকচার থাকে, অনেকগুলো স্ট্রাকচার থাকে কোন একটা প্রোটিন বলেন ড্রাগ বলেন, আমরা কি করব, ওই ড্রাগের সবচেয়ে এনার্জি কম যুক্ত, যেখানে তার এনার্জি নাই মানে কি, তার নাড়াচাড়া নাই, মানে সেটা বেশি স্টেবল। তো স্টেবল কনফিগারেশনটা আমাদেরকে বের করতে হবে। যদি আমরা স্টেবল কনফিগারেশন বের করতে চাই, আমরা হচ্ছে প্রথমে গ্যাভিটি দিয়ে আমাদেরকে তার স্টেবল কনফিগারেশনটা বের করে আনতে হবে, ঠিক আছে? তাহলে আমরা গ্যাভিটি দিয়ে কি করি, কোন একটা যোগের সবচেয়ে ছোট বা স্টেবল কনফিগারেশনটা বের করে নিয়ে আসি। ওকে, আচ্ছা। আর জিওমেট্রিক অপটিমাইজেশন যেটা আছে, অলরেডি যেটা বলে আসছিলাম, সেটা দিয়ে আমরা কি করি, সেটা দিয়ে আপনি যে স্টেবল একটা স্ট্রাকচার পাইছেন সেটাকে আরো ভালো করে স্টেবল করা যায় কিনা সেটা আমরা বের করে আসি। এবং সেটা যদি আরো স্টেবল করি তাহলে তার ভিতরে কি কি প্রপার্টিস আমরা পাচ্ছি সেই জিনিসগুলো আমরা চেক করে দেখতে পারি জিওমেট্রিক অপটিমাইজেশনের মাধ্যমে। ওকে, আচ্ছা। তো গাউসাম সফটওয়্যার দিয়ে আমরা কি করি? গাউসাম সফটওয়্যার দিয়ে মূলত আমরা করি যেটা, সেটা হলো এই যে আমরা একটা ড্রাগ বানালাম, স্যাম্পল বানালাম, এই ড্রাগ স্যাম্পলটা আমাদের শরীরে যখন যাবে, ঠিক আছে, সে বাইন্ড করবে। সাধারণত বাইন্ড কিভাবে করতে পারে? বাইন্ড করার ক্ষেত্রে তার, ধরেন পুরো একটা কম্পাউন্ডের সব জায়গায় তো বাইন্ড করে না, তাই না? ধরেন আমি একটা যদি চিন্তা করি, খুবই সিম্পল, আমার কাছে সোডিয়ামের একটা যৌগ আছে, সোডিয়াম এসিটেট বলতে পারেন, সোডিয়াম
এরকম কোন একটা নাম বলতে পারেন, অথবা কোন একটা কার্বোহাইড্রেট বলতে পারেন। তাইলে তাদের ক্ষেত্রে কি থাকবে, ফাংশনাল গ্রুপ থাকবে বিভিন্ন রকমের, তাই না? এখন আমাকে খুঁজে বাইর করতে হবে, দেখাইতে হবে আমার যৌগটার কোন কোন অংশ বেশি রিয়াকশন করে, কোন কোন অংশ বেশি রিয়াকশন করতে পারে, কোন অংশ রিয়াকশন একদম করবে না, নিউট্রাল পার্ট। এই রিয়াকশন যেগুলো করবে না সেগুলো নিয়ে আমাদের মাথা ব্যথাও নাই। আবার যদি আপনি যদি ড্রাগ চিন্তা না করে কোন একটা পেস্টিসাইড চিন্তা করেন, পেস্টিসাইড মানে কি রে, ওই যে যে পোকা মাকড় মারার জন্য যেটা ইউজ করে, পোকানাশক বলে নাকি এটাকে, যেটা বলে ইনসেক্টিসাইড আছে, পেস্টিসাইড আছে, ও পেস্ট এবং ইনসেক্ট। আচ্ছা যা হোক, তো আপনি যদি এখন একটা পেস্টিসাইড ইউজ করেন, আচ্ছা পেস্টিসাইড শব্দটা বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি? পেস্টিসাইড এবং ইনসেক্টিসাইড বিভিন্ন রকম ক্ষতিকর পতঙ্গ মারার জন্য ইনসেক্টিসাইড ইউজ করে। আচ্ছা আচ্ছা, আচ্ছা তাহলে ঠিক আছে, ওকে। এখন ব্যাপারটা হলো, আপনি যদি এখন একটা পেস্টিসাইড ইউজ করছেন, ওকে, এখন এই পেস্টিসাইড কি ওষুধ নাকি বিষ? এটা বিষ না? এটা অবশ্যই বিষ। আচ্ছা, এখন আপনি যদি পেস্টিসাইড নিয়ে গবেষণা করেন তাহলে সেটা তো আপনি ওষুধ খুঁজে পাবেন না, এটা ওষুধ না। তখন আপনাকে বের করতে হবে এই যৌগটা আমাদের শরীরে কোনটা ইনঅ্যাক্টিভ সাইড বেশি। মানে কি, এটা যদি ইনঅ্যাক্টিভ হয় তাহলে কি হবে, আমাদের শরীরে কোনো জায়গায় বিক্রিয়া করবে না, বিক্রিয়া না করলে হয়তো সেটা শরীর থেকে বেরিয়ে যাবে, অথবা আমাদের শরীরে জমা হতে হতে কিডনিতে পাথর বানাতে পারে। তো সেই জিনিসগুলো আমরা চেক করে করে দেখবো, প্রত্যেকটা প্রপার্টিস, মানে একটা শুধু ড্রাগ বানালেই হবে না, সেটার প্রত্যেকটা প্রপার্টিস আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ হবে একদম সর্বোচ্চ পরিমাণ, যতটুকু একদম না বুঝালে আপনারা একদম মানে পারফেক্টলি বুঝবেন ততটুকু আমি বুঝাবো, ওকে? আচ্ছা, তাহলে ডস প্লটিং এর মাধ্যমে আমরা কি করি, জাস্ট হচ্ছে একটা যোগের একটা কম্পাউন্ডের ভেতরে তারা ওই যে আম, কি বলতাম এটা, হুমুলুমু একটা ব্যাপার স্যাপার আছে। হুমুলুমু মানে আমরা জানি কক্ষপথের একটা পরমাণুর ক্ষেত্রে আমি যদি চিন্তা করি, ধরুন আমি এখানে একটা এই যে একটা যৌগ আঁকতেছি, আমার বরাবর পারফেক্টলি হচ্ছে না, জাস্ট এমনি আঁকি দেখে এই আর কি। তো আমরা জানি একটা যৌগের পরমাণু যখন আমরা ইলেকট্রন কি করি, ওই যে ইলেকট্রন বিন্যাস করি, তখন কি হয়, প্রথম আমরা দুইটা ইলেকট্রন দিই, তাই না? তারপর হচ্ছে এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এভাবে হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাই না? আচ্ছা, আমার কাছে যদি 50টা ইলেকট্রন, ধরেন আমার কাছে 10টা ইলেকট্রন আছে, তাইলে আমি 10টা ইলেকট্রন থাকলে আমি কক্ষপথ ব্যবহার করতেছি দুইটা, তাই না? আচ্ছা, আমার কাছে ইলেকট্রন যদি 10টা থাকতো, সরি 20টা থাকতো, তাহলে আমার কি করতো, আমার এই কক্ষপথটা ব্যবহার করতে হতো। তার মানে কি, তার মানেটা হলো আমার ইলেকট্রন নাই বলেই আমি কক্ষপথ ব্যবহার করতেছি না। কিন্তু কক্ষপথ কি কম আছে? কক্ষপথ তো মিলিয়ন মিলিয়ন আছে, তাই না? আমার যদি মিলিয়ন ইলেকট্রন থাকতো তাহলে আমি কক্ষপথ আর রাখতাম না। এটা বুঝছেন ব্যাপারটা? এই ব্যাপারটা কি বুঝতে পারছেন? একটু রেসপন্স করিয়েন, কারণ একটু কঠিন লাগতেছে মনে হচ্ছে আপনাদের। হ্যালো। বুঝছি। আচ্ছা, এখন ব্যাপারটা হলো একটু চিন্তা করে দেখেন। তাহলে আমি যদি চিন্তা করি আমার একটা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, তাহলে আমার প্রথম কক্ষপথে ইলেকট্রন আছে দুইটা, দ্বিতীয় কক্ষপথ আছে ইলেকট্রন 8টা, তৃতীয় নম্বর কক্ষপথে ইলেকট্রন আছে একটা, তাই না? আচ্ছা, চতুর্থ নম্বর কক্ষপথে কোন ইলেকট্রন আছে? নাই। পঞ্চমে নাই। ষষ্ঠ নাই। ঠিক আছে, এটা হচ্ছে 1 2 3 4, এটা হচ্ছে 5। তাহলে একটা জিনিস বুঝেন, আমাদের ইলেকট্রন আছে এরকম লাস্ট কক্ষপথ কোনটা? এটা না? একটু বুঝেন, না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন, একটু বুঝে নেন, জিনিসটা বুঝতে পারলে হয়ে যাবে। আচ্ছা আমি বুঝে দিচ্ছি, আপনারা বুঝতে পারেন কি দেখেন। প্রথম কথা হলো ইলেকট্রন আছে, এটা তো ইলেকট্রন আছে, ইলেকট্রন এটা তো আছে, এটাও তো আছে। তাহলে সর্বোচ্চ বড় কক্ষপথ কোনটাতে ইলেকট্রন আছে লাস্ট, সেটা হচ্ছে কত, এই 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 তো নম্বরটা 1 2 3, 3 নম্বর কক্ষপথ। তাইলে ইলেকট্রন আছে এমন পূর্ণ সর্ব উপরে যে কক্ষপথটা আছে সেটাকে বলা হয় হাইয়েস্ট অকিউপাইড মলিকুলার অরবিটাল বা হোমো। ঠিক আছে, আচ্ছা এখানে অরবিটাল এগুলো হচ্ছে কি, পূর্ণ নাই, খালি, তাই না? খালি, এইগুলা খালি। কিন্তু খালি অরবিটাল গুলার ভিতর থেকে সবচেয়ে নিচে যেটা আছে, যেটা
সবচেয়ে নিচে যেটা আছে সেটাকে বলা হয় লোয়েস্ট, দাঁড়ান, লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল। এগুলো কেন আমরা দেখতেছি? কারণ হচ্ছে আপনার এই লোমো এর সাথে হুমো এর মধ্যে যদি পার্থক্য কম হয়, এনার্জি দূরত্ব যদি কম হয়, তাহলে কি হবে? ইলেকট্রন সহজে জাম্প করতে পারবে। সহজে জাম্প করলে কি হবে? সহজে বিক্রিয়া হবে, ঠিক আছে? আর দূরত্বটা যদি বেশি হয়ে যায় তাহলে কি হবে? তাহলে হচ্ছে জাম্প করতে পারবে না এবং বিক্রিয়াটাও হবে না, বা তখন যৌগটা কি হবে? ইনঅ্যাক্টিভ, কম সক্রিয় আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা মূলত ডস প্লটের মাধ্যমে দেখাই যে হুমো এবং লুমোর মধ্যে মাঝখানে কতটুকু এনার্জি গ্যাপ আছে সেটা আমরা মূলত দেখাই। তাহলে হুমো লুমোটা বোঝা গেল, আবার আপনার হচ্ছে তার সাথে সাথে ডস প্লটিংটাও বোঝা গেল। আমরা এখন কি কি রিসার্চ করতে পারি, ঠিক আছে? রিসার্চের অনেকগুলো ধরন আছে। আমরা ল্যাবে কাজ করি, ওয়েট ল্যাব যেটা বলে, সার্ভে করে অনেকে, যারা হচ্ছে সোশ্যাল সায়েন্সে থাকে অনেকে সার্ভে করে। আবার যারা হচ্ছে অলরেডি রিসার্চ পেপার পাবলিশ হয়েছে, ওনারা কি করেন? সেখান থেকে রিসার্চ ডাটা নিয়ে রিভিউ আর্টিকেল লিখেন। দেখবেন আপনাদের ডিপার্টমেন্টে অনেক ফুলাবান দেখবেন রিসার্চ পেপার পাবলিশ করতেছে, রিভিউ আর্টিকেল আমরাও করছি। আবার হচ্ছে অনেকে ফিল্ড রিসার্চ করে, বিভিন্ন রকমের সয়েল স্যাম্পল দিয়ে কাজ করে, ও জিওগ্রাফিক যারা আছে, ওকে। আর কিছু হচ্ছে ইনসিলিকো, মানে কম্পিউটেশনাল অ্যাপ্রোচ। আমরা এখন শিখতেছি কোনটা? কম্পিউটেশনাল কাজটা। আমরা ল্যাবে কাজ করতেছি, ঠিক আছে? আমরা ল্যাবে করতেছি না, সার্ভে করতেছি না, রিভিউ আর্টিকেল অন এটা, জিওগ্রাফিকও করতেছি না। এটা হচ্ছে কি? আমাদের কম্পিউটেশনাল কাজ, ঠিক আছে? কম্পিউটেশনাল কাজ করার সময় ইনসিলিকো বলা হয়, অ্যাবি ইনিশিও বলা হয়, অ্যাবি ইনিশিও, ইনিশিও, টি আই, অ্যাবি ইনিশিও বলা হয়। আবার এটা কোনো সময় ফার্স্ট প্রিন্সিপাল বলা হয়, ঠিক আছে? ফার্স্ট প্রিন্সিপালও বলা হয়। আচ্ছা, তার মানে আমরা কম্পিউটারের মাধ্যমে রিসার্চের কাজ করতেছি। এগুলো সবগুলো রিসার্চ পেপার, ওকে? তাহলে আমি ডিটেলস এগুলো আর বলতেছি না, কারণ এগুলো অলরেডি বলা হয়েছে। এখন আমাদের কম্পিটিশনাল যে কাজটা আছে সেগুলো আবার অনেক রকমের করে। কম্পিটিশনাল ভিতরে অনেকগুলো ধরন আছে, ঠিক আছে? আর কম্পিটিশনের মাধ্যমে কি কি কাজ করতে পারি সেগুলো এখানে দেওয়া আছে। এগুলো কস্ট কমে, হ্যাঁ। আমরা এই কাজগুলো যদি কম্পিটিশনাল করি, যেমন আপনি যদি ল্যাবে কাজ করেন, তাহলে আপনাকে বারবার কেমিক্যাল কিনতে হবে, কেমিক্যাল দিয়ে সিনথেসিস করবেন। ধরেন একটা ব্যাকটেরিয়া আপনি আনতেছেন বাইরে থেকে, ইকোলাই ব্যাকটেরিয়া, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ চেক করার জন্য। এগুলো যদি আপনি করতে যান, তাহলে আপনার হিউজ লাখ লাখ টাকা খরচ হবে। লাখ লাখ টাকা, আমি মুখে বলতেছি, কোটি টাকা খরচ হতে পারে। কারণ এক একটা ব্যাকটেরিয়ার দাম অনেক বেশি, এক একটা ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো হচ্ছে অনেক দাম। তো আপনি যদি কম্পিটিশনের মাধ্যমে কাজটা করেন, তাহলে আপনার একটা গ্যাস হবে যে আমি এই কাজটা করতে পারবো, মানে এই রিঅ্যাকশনটা আমরা করলে হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে সেম ভাবে আরো অনেক প্রপার্টিজ আছে, আমি দেখাচ্ছি না, আপনারা পড়েন না হয় ক্লাস রেকর্ড থেকে দেখে নিয়েন। এখন আমরা কম্পিটিশনের কাজ কিভাবে করতে পারি, ঠিক আছে? আচ্ছা, দেখবেন কম্পিটিশনের কাজ অনেকে অনেক রকমের করে। যারা বায়ো ইনফরমেটিক্স এর কাজ করে, অনেকে ডিএনএ, আরএনএ সিকোয়েন্সিং, পাইথন প্রোগ্রামিং ইউজ করে, ঠিক আছে? কেমি ইনফরমেটিক্স, এগুলো কেমিস্ট্রি নিয়ে কাজ। সয়েল সায়েন্স, আর্টস সায়েন্স, ওই যে ভূগোল বা কৃষি বিশ্ববিদ্যালয় অনেকে আছে, ওরাও এই কাজগুলা সাধারণত করে থাকে, ঠিক আছে? আর কম্পিউটেশনালের কাজ মধ্যে আমরা সাধারণত দুইটা কাজ করি, মানে মোটামুটি সবাই দুইটা কাজ করি। একটা হচ্ছে কম্পিউটার এডেড ড্রাগ ডিজাইনিং, যেটাকে আমরা মেডিসিনাল বা অর্গানিক কেমিস্ট্রি বলতেছি। আরেকটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল সায়েন্স, এটাও একটা কম্পিটিশনাল পার্ট। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটাও আলাদা, ঠিক আছে? ম্যাটেরিয়াল সায়েন্সের যে সফটওয়্যার গুলো আছে সেগুলো হচ্ছে অর্গানিক প্রোডাক্টের জন্য বা ড্রাগের জন্য ব্যবহার হবে না, কখনো ইউজ হয় না, ঠিক আছে? ম্যাটেরিয়ালের জন্য আলাদা সফটওয়্যার আছে, যেমন ম্যাটেরিয়াল স্টুডিও আছে, স্কেপস 1D আছে, বিস্তা আছে, আরো অনেক আছে। এগুলোর বিভিন্ন মডেল আছে, ক্যাস্টেপ আছে, ডিমল 3 আছে, ঠিক আছে? আমি দেখাবো আপনাদেরকে একটু করে সময় পেলে, ওকে? তাহলে আমরা শিখবো কোনটা? ড্রাগ ডিজাইনিং এর কাজটা শিখবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মূল কোর্স, এবং পুরো বাংলাদেশে মোটামুটি এই কোর্সটাই সবাই করায়। আচ্ছা, এগুলার অর্থ আমি আর দেখাচ্ছি না, এগুলার ডিটেলস বলতেছি না আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা মূলত কম্পিটিশনে কি করি সেটা যদি আপনাদেরকে বুঝতে হয়, আমি এটাও ডিটেলস বলতেছি না, কারণ এগুলো হচ্ছে আপনার করতে করতে বুঝতে পারবো। আমি জাস্ট একটা ওভারঅল একটা ডাটা শেয়ার করি বা আপনাদেরকে সহজ করে বোঝানোর চেষ্টা করি আর কি, আমি ডিটেলস না বলে। নরমালি আমরা কম্পিটিশনালি কি করি জানেন? আমাদের কেমিক্যাল গুলার বিভিন্ন রকমের ইলেকট্রন আছে না, বিভিন্ন অ্যাটম আছে। যেমন আপনি যদি সবচেয়ে সিম্পল একটা অ্যাটমের নাম ধরেন, সেটা হচ্ছে হাইড্রোজেন। তো এখন এই হাইড্রোজেনটা কিভাবে ঘুরে, কিভাবে তার ক্লাউড তৈরি করে, তার কোথায় কেমন থাকবে, তার কেমন হচ্ছে
যেমন একটা পার্টিকেলের দুইটা সিচুয়েশন থাকে, সে কখনো পার্টিকেল আকারে থাকতে পারে, আবার কখনো ওয়েভ আকারে থাকতে পারে, ঠিক আছে? এখন এই প্রত্যেকটা জিনিস আমরা শ্রোডিঙ্গারের ইকুয়েশন দ্বারা প্রেডিক্ট করতে পারি একটা ইলেকট্রন কি হবে, বিক্রিয়া কি হবে, কেমন হবে। কারণ বিক্রিয়া মানে কি? বিক্রিয়া মানে হচ্ছে ইলেকট্রনের কাজ কারবার, তাই না? সাধারণত রাসায়নিক বিক্রিয়া হচ্ছে ইলেকট্রনের কারণে হয়, নিউক্লিয়ার বিক্রিয়া হয় প্রোটন এবং নিউট্রনের কারণে। কিন্তু কেমিক্যাল রিঅ্যাকশন যেগুলো আছে সবগুলো হয়, যেমন ড্রাগের বাইন্ডিং থেকে শুরু করে সবকিছু হচ্ছে কিসের কারণে? ইলেকট্রনের কারণে। সেজন্য আমাদেরকে শ্রোডিঙ্গারের ইকুয়েশনটা ব্যবহার করতে হয়। এখন শ্রোডিঙ্গারের ইকুয়েশন যদি আপনি ব্যবহার করেন, তাহলে এটা হচ্ছে আপনি জীবনেও কমপ্লিট করতে পারবেন না। তাহলে আমাকে কি করতে হবে? আমরা কম্পিটিশনালের ভিতরে এই ইকুয়েশনটা দেওয়া আছে, তো আমরা বিভিন্ন রকমের অ্যাটম নিয়ে যখন কাজ করতেছি, অ্যাটমের ভিতরে এই ফাংশন গুলা ব্যবহার করা আছে, শ্রোডিঙ্গারের ইকুয়েশন, ঠিক আছে? এই ইকুয়েশনটা কি হয়? এই ইকুয়েশনটা হচ্ছে সেখানে সেট করা আছে, এবং আমাদের ড্রাগের, আমাদের স্যাম্পলের, আমাদের প্রোটিনের প্রত্যেকটা অ্যাটমকে অ্যানালাইসিস করে ওয়েভ ফাংশনকে ইউজ করে সেই কাজটা শেষ করে। সেজন্য আমরা সাধারণত কম্পিটিশনাল অ্যাপ্রোচকে অনেক সময় স্পেকট্রাল অ্যানালাইসিস বলে, ফার্মাকোকাইনেটিক্স, আর বিভিন্ন রকমের নাম দিতে পারে, এবিসিনিউ বলে, ঠিক আছে? আরো নাম আছে, ঠিক আছে? আচ্ছা, এই যে এগুলো প্রত্যেকটা ডিটেলস আছে এখানে, আমি এগুলা দিচ্ছি না, এগুলো আমরা যখন প্র্যাকটিক্যালি করবো তখন বুঝতে পারবো। আমি প্রয়োজন আপনাদেরকে স্লাইড দিয়ে দিব, ওকে? আচ্ছা, এগুলো আমাদের আবার দরকার নাই, বেনিফিটস গুলো এখানে দেওয়া আছে। আমরা হচ্ছে মেইন ক্লাস শুরু করব, ওকে? ওকে, আমাদের তাহলে প্রথমে কনসেপ্ট গুলা মোটামুটি ক্লিয়ার হয়েছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা বিভিন্ন ফাইল ফরম্যাট নিয়ে জানবো, ওকে? আচ্ছা, চলুন আমরা শুরু করি। প্রথমত আমাদেরকে সফটওয়্যার ইনস্টল করতে হবে। এখানে আমাদের, যেমন এখানে সফটওয়্যার গুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। আমাদের গাউস ভিউ আছে, খুবই সিম্পল, কিচ্ছু করা লাগবে না, আমি দেখাই। এখানে অ্যাক্টিভেশন কোড আছে, অ্যাক্টিভেশন কোডটা, এখানে অ্যাক্টিভেশন কোড আছে, আপনি সফটওয়্যারটা ক্লিক করবেন, আমি আপনাদেরকে লিংক দিয়ে দিব। ক্লিক করে জাস্ট এইখানে আপনার, আচ্ছা, আমার সফটওয়্যারটা অলরেডি রানিং আছে তো এখানে, সেজন্য দেখা একটু ফল্ট আসছে, বাট আপনারা যখন করবেন এখান থেকে টেক্সট ফাইল আছে, অ্যাক্টিভেশন কোডটা জাস্ট বসায় দিয়ে নর্মাল যেভাবে সফটওয়্যার ইনস্টল করেন সেভাবে করতে পারবেন। যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে নক দিবেন, প্রয়োজনে একজন যদি মিটিংও করেন আমি একজনকেও বুঝা দিব, কোনো সমস্যা নেই, ওকে? তাহলে এই গাউস বি সফটওয়্যারটা আমাদেরকে ফার্স্টে ইনস্টল করতে হবে, ঠিক আছে? আমরা ইনস্টল করব। দেন হচ্ছে এখানে ক্যামড্র আছে, সেটাও আমরা ইনস্টল করে ফেলবো, আমার কাছে এখানে দেওয়া আছে, আমি সিরিয়াল কোড সহ আপনাদেরকে দিয়ে দিব, আপনারা হচ্ছে ইনস্টল করে নেবেন। আচ্ছা, এরপর হচ্ছে গাউসিয়ান 9 ইনস্টল করার সময় আমাদের সাবধান হতে হবে। কেন সাবধান হতে হবে? গেমেডিট সফটওয়্যার আছে, এটাও আমরা ইনস্টল করার, এই সফটওয়্যার গুলো ইনস্টল করতে কোনো রকমের প্যারা নাই, কোনো রকমের ঝামেলা নাই। শুধু ঝামেলা আছে গাউসিয়ান 9 সফটওয়্যারটা ইনস্টল করার সময়, সেটা আমি আপনাদের করে দেখাচ্ছি, ওকে? অবশ্য খুব একটা প্যারা না, খুব একটা ঝামেলাও না, আমি করে দেখালে আপনারা সহজ করে বুঝতে পারবেন। প্রথমত আমি জাস্ট এখান থেকে আমি কপি করে নিয়ে নিচ্ছি অ্যাক্টিভেশন কোডটা, আমি এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর আমরা ইয়েস দিব, ইয়েস দেওয়ার পর ইনস্টলেশন শুরু হবে, ঠিক আছে? আমার কাছে ইনস্টল করা আছে, তাও আবার ইনস্টল করতেছি। আগেরটা হচ্ছে আনইনস্টল হয়ে যাচ্ছে, তো সেম ভাবে গাউস ভিউর ক্ষেত্রেও সেম হতো আর কি, আগে আনইনস্টল হয়ে নতুন করে ইনস্টল হতো আর কি। তাহলে এখন ইনস্টল হচ্ছে, এখন শুরু করতেছি, ওকে? আচ্ছা, নেক্সট দিচ্ছি, এখানে আমার নাম দিয়ে দিচ্ছি, আমার সিরিয়াল কোডটা আছে, আমি সেখানে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে? কন্ট্রোল এই যে পেস্ট, ওকে? ভ্যালিডেট হয়েছে। এখন আমরা এখানে যাব, আমি এখানে কোথাও টাচ করব না, আমরা কোথাও টাচ না করে আমরা জাস্ট নেক্সট দিব। নেক্সট, এখানে দেখেন আমাদের মূল সমস্যাটা কোন জায়গায়, এই জায়গায়। এখানে গাউস গাউস জি দিয়ে হচ্ছে গাউসিয়ান বোঝাচ্ছে, 09W দিয়ে তার ভার্সন বোঝাচ্ছে, ওকে? আমরা এখানে টাচ না করে আমরা জাস্ট এখানে নেক্সট দিয়ে দিব। নেক্সট দেওয়ার পর বাকিগুলো সব ঠিক থাকবে, আমরা ইনস্টল দিয়ে দিব, ওটা অটোমেটিক ইনস্টল হওয়া শুরু করবে। টাইম নিবে হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে, ওকে? আপনাদের কার কম্পিউটার কেমন একটু বলেন তো, কার আপনার বিশেষ করে কোর কত, কোর i7 5 এরকম কত? কোর i5। আচ্ছা, বাকি? আচ্ছা, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা সেটিং। আমাদের ইনস্টল করার সময় এরকম একটা স্ক্রিনশট আসবে, আমি একটু জুম ইন করে দেখাই, ওকে? এটা যখন আসবে তখন আমরা দেখি
আপনাদের কি কি করতে হবে দেখেন, এরকম করে কিচ্ছু করা লাগবে না, নিচে স্ক্রোল করবেন, নিচে স্ক্রোল করে এটা অটোমেটিক্যালি স্ক্র্যাচ নামে একটা ফোল্ডার সিলেক্ট করে বসে আছে, দেখেন আছে না, দেখেন এই যে দেখতেছেন, এই যে স্ক্র্যাচ নামে যে ফোল্ডারটা চুজ করা আছে আগে থেকে, সেটাতে দিয়ে আপনি রেখে ওটা ক্লিক করা দরকার না, এবার ওকেতে প্রেস করবেন, তাহলে আপনার কাজটা সেটিং হয়ে গেছে। আমি একটু করে জুম আউট করি, এখানে একটা মেসেজ আসছে যে আপনার স্ক্র্যাচ ফাইল হচ্ছে ফোল্ডার কোনটা, এই যে স্ক্র্যাচ নামে যে ফাইলটা আছে বা ফোল্ডারটা আছে সেখানেই আপনার স্ক্র্যাচ গুলো জমা হবে। স্ক্র্যাচ মানে কি? স্ক্র্যাচ মানেটা হলো, আমরা ফিনিশ করতেছি, স্ক্র্যাচ মানে হলো আপনি রিসার্চের কাজ করার সময় যখন ক্যালকুলেশন দিবেন বিভিন্ন রকম প্রপার্টিজ, যেমন আপনি বললাম না জিওমেট্রিক অপটিমাইজেশন করবেন, আদার প্রপার্টিজ ক্যালকুলেশন করবেন, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনাদের ওই যে এই সফটওয়্যার গুলা কাজ করার সময় ব্যাকগ্রাউন্ডে কিছু ডাটা রাখবে, ঠিক আছে, সেই ডাটা গুলাকে স্ক্র্যাচ বলতেছে। জাস্ট সেগুলো হচ্ছে প্রাথমিকভাবে আপনার এখানে G16 G9 এগুলাতে গেলে আপনাদের পাবেন যে এখানে স্ক্র্যাচ নামে হোল্ডার আছে, এখানে স্ক্র্যাচের ভিতরে বিভিন্ন রকম কাজ করতেছে সেরকম প্রুফ এখানে আছে। ওকে, আচ্ছা, আমি এবার হচ্ছে গাউস ভিউ ওপেন করব। গাউস ভিউটা যদি আমি ফ্রেশ ওপেন করতে পারতাম তাহলে ভালো হতো। আমি ফ্রেশ ওপেন করব, একটু সময় দিবেন, আমি ফ্রেশ ওপেন করি। তাহলে ফ্রেশ ওপেন করতে হলে আমাকে কি করতে হবে, আমি আহ, না না, কোথায় ছিল জানো, সফটওয়্যার নাকি সিএডিটি, আচ্ছা এটা মনে হয়েছিল। আচ্ছা অসুবিধা নাই, এখন হচ্ছে আমরা যেটা বাইর করব সেটা হচ্ছে আমাদের গাউস ভিউটা, তাই না? গাউস ভিউটা আমি কি এখানে দেখাইছিলাম, ভুলে গেলাম রে। আচ্ছা ঠিক আছে, তো আমরা হচ্ছে এখান থেকে গাউস ভিউটা ইনস্টল করব, আমরা ওকে দিলাম। আমি মিনহুয়াইল আমি এখান থেকে কপি করে আমার অ্যাক্টিভেশন কোডটা নিয়ে নিচ্ছি, আমি করে দেখাচ্ছি কেন আপনাদের যাতে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। প্রথমে কি করতেছে, আমার আগের ভার্সনটা আনইনস্টল করে দিচ্ছে। আচ্ছা আমি একটা ভুল করছি, সেই ভুলটা আপনারা করিয়েন না, আপনারা আগে গাউস ভিউটা ইনস্টল করে নেবেন, তারপর হচ্ছে গাউসিয়ানা যাবেন, কারণ স্ক্র্যাচ ফাইলের লিংক আপ যেটা আছে সেটা কখনো হবে না যদি না আপনি আগে গাউস ভিউটা ইনস্টল করেন, তারপর হচ্ছে গাউসিয়ান ওপেন করেন। বুঝতে পারছেন? তাহলে প্রথমে ইনস্টল করতে হবে কোনটা, গাউস ভিউটা। আমি গাউস ভিউ আগে ইনস্টল করা ছিল, ওই কারণে গাউসিয়ানটা ইনস্টল করছি পরে, এবং আর আনইনস্টল করি নাই। যেহেতু এখানে আনইনস্টল করতেছি কেন, যাতে করে আপনাদেরকে আমি ডাটাগুলো দেখাইতে পারি। ওকে, ইনস্টল করার সময় এখানে আমাদের বাকি সবগুলা সিস্টেম থাকবে। আমরা এখান থেকে আবার এখানে দেখেন ইনস্টল করার সময় আমাদেরকে কি কি ফলো করতে হবে। এখানে আমাদের মোটামুটি সবগুলো ফাইলই বিভিন্ন সময় দরকার পড়ে, ঠিক আছে। আমরা তবে বেশি ইউজ করি কোনটা কোনটা সেটা আমি দিয়ে দিই, আপনার যদি পছন্দ হয় তাহলে সবগুলো দিতে পারবেন, এখানে আমি সবগুলো দিয়ে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা আমি তো আপাতত ধরেন আমি এগুলা দিলাম, ধরেন এগুলা দিচ্ছি, বা ঠিক আছে আমি সবগুলা দিয়ে দিই, আমি সবগুলা দিচ্ছি। ধরেন এটা প্রয়োজনের সাপেক্ষে আমি আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় চেঞ্জ করবেন। এখানেও সেম ভাবে আমরা সবগুলো এমনি দরকার হয় না, আমরা কিউব, এই যে কাপ, পিডিবি আমাদের দরকার না, পিডিবি আমরা ডিসকভার স্টোরি দিয়ে ওপেন করবো, ঠিক আছে। এখানে মূলত আমরা কোন ধরনের ফাইল এই সফটওয়্যার দিয়ে ওপেন করতে চাচ্ছি সেটাই মূলত এখানে দেখাচ্ছে, আর কিছু না। এমডিএল আছে, এসডিএফ আছে, মোল আছে, ঠিক আছে, এগুলো আমরা ওপেন করতেছি, এটা লাগবে না, এই আর কি। আর ক্রিস্টালোগ্রাফিক যেটা আছে সেটা হলো ম্যাটেরিয়াল স্টুডিওর কাজ, সেটা চাইলে আপনি ওপেন করতে পারেন, ওপেন না করলেও অসুবিধা নেই, তবে এটা দেওয়ার দরকার না আর কি। তো মোটামুটি এই কয়টা দিলে এখান থেকে তাইলে হয়ে যায়, ঠিক আছে। এখান থেকে হচ্ছে কোনটা সবগুলা দিয়ে দেন, কিন্তু সবগুলা কাজে লাগবে না, সবগুলা আসলে আমাদের কাজে হয় না। আমাদের সাধারণত হয় কোনটা, জিআইএফ, এগুলা কি আপনি সবগুলা দিয়ে দেন প্রাথমিকভাবে। আচ্ছা, আর এখানে হচ্ছে সবগুলা দিলেও আসলে লাভ নাই, এই দুইটা দিবেন উপর থেকে। এখানে মাঝখানে যে দুইটা আছে আমি মার্ক করে রাখছি, একটা মূল এবং এসডিএফ। আর এখানে মূল টু এগুলো দিতে পারেন, দিতে না দিলে দরকার নেই। এবার ইনস্টল আমরা ক্লিক করব, এটা ইনস্টল শুরু হচ্ছে। ওকে, আচ্ছা এখন আমরা এরপর ফাইলগুলা চেক করে করে দেখবো কোন ফাইল কি জিনিস, আমরা ফাইল যেহেতু চিনতে হবে। আমি এখন গাউস ভিউতে যাব। নরমালি গাউস ভিউতে আমরা অলরেডি বলছিলাম যে আমাদের বিভিন্ন রকমের ফাইলে আমাদেরকে চিনতে হবে। ওকে, আচ্ছা, তো আমরা যখন একটা গাউস ভিউ সফটওয়্যারটা নিলাম, গাউস ভিউটার কিছু ব্যাপার স্যাপার আছে বুঝতে হবে এরকম, ঠিক আছে। আচ্ছা,
আমি এই পাশে এই যে গাউস ভিউর একটা পার্ট নিয়ে নিলাম। ওকে, আচ্ছা, এটা হলো আমার গাউস ভিউর একটা উইন্ডো, এটা হচ্ছে আরেকটা উইন্ডো। আমরা গাউস ভিউকে যদি ইনস্টল করি, গাউস ভিউর দুইটা উইন্ডো আমরা দেখতে পাই, ঠিক আছে। তো প্রাথমিকভাবে আপনারা এই যে আমার কাছে হাইড্রোজেন টাইজেন এগুলোর নাম করা আছে, এই জিনিসগুলো আপনাদের কাছে থাকবে না। আমি অলরেডি আনইনস্টল করছিলাম, তারপর দেখলাম সেটিং সরে নাই। ওকে, সো আপনাদের প্রথমে এটাকে দেখবেন নীল কালার। তো আপনারা কি করবেন, এখান থেকে ফাইলে যাবেন, প্রেফারেন্সে যাবেন, প্রেফারেন্সে গিয়ে এখান থেকে একটা একটা ধরে ধরে সবকিছু ঠিক করতে পারবেন, ঠিক আছে। যেমন আমি যাই একটা একটা করে যাই, এখানে আমার কালার যাই, এটা সবগুলো কালার আমাদের লাগবে না। ডেস্কটপ থেকে আমরা আমাদের কোন ফাইলগুলো এখানে চুজ করছিলাম, ওই যে একটু আগে চুজ করছিলাম না, চুজ করার সময় আমরা এখান থেকে কোন ফাইলগুলো বাদ দিতে চাচ্ছি পরে আমরা বাদ দিতে পারবো। আদার ফাইলস থেকেও আমরা যে ফাইলগুলো আমরা চুজ করি নাই এখান থেকে সেগুলো আমরা বাদ দিতে পারবো চাইলে, ঠিক আছে। এখানে ধর মূল ফাইল আছে বা এই ফাইলগুলো যেগুলো আছে এগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি। ওকে, আচ্ছা, গাউসিয়ান সেটআপ আমরা এখন দেখাবো না, এটা দরকার নাই আপাতত। ফন্ট আছে এগুলো চেঞ্জ দরকার নাই এগুলো এখন। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার এখানে প্রাইমারিলি দেখা যাচ্ছে কি নীল কালার, ঠিক আছে। আপনারা নীল কালার থাকবে, আমরা এটাকে হোয়াইট করে দিব, আমরা ওকে দিব। দেন হচ্ছে এখানে আমাদের আরো এখানে অবজেক্ট কোয়ালিটি। অবজেক্ট কোয়ালিটি মানে আপনি যেই স্যাম্পল গুলো এখানে ড্র করবেন, ঠিক আছে, সেগুলো কোয়ালিটি কেমন হবে। যদি আপনি এখানে ক্লিক করেন মানে বড় করে দেন, তাহলে রিয়েলিস্টিক হবে, আরো দেখতে সুন্দর লাগবে, ভালো হবে, একুরেট হবে। তবে যদি আপনি ফাস্ট করতে চান, মানে আপনার ল্যাপটপ যদি একটু কমজোর হয়, ল্যাপটপ যদি পাওয়ার কম হয়, তাহলে সেখানে একটু ফাস্ট করার জন্য আপনি একটু কমাই দিতে পারেন, ঠিক আছে। ল্যাপটপ ভালো হলে রিয়েলিস্টিক করে দিবেন। ওকে, জব সেটআপটা আমরা দেখাচ্ছি না, এগুলো দেখাবো না আমরা, এগুলো মেন কাজ করার সময় আমরা দেখাবো। আর এখানে আচ্ছা সরি, এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড এটাও আমরা কালার হোয়াইট করে দিব। তবে আগের ব্যাকগ্রাউন্ডটা আমার ভুল হয়েছিল, তবে এত ফ্যাক্ট না। এটা মূলত কি আমি সেটা বলি। আমরা যখন ভিডিও বানাতে চাই, এখান থেকে কোন একটা ভিডিও, ভিডিও বলতে আমরা কোন একটা মলিকুলের একটা ভিডিও আকারে বানাতে চাচ্ছি আর কি, সেক্ষেত্রে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডটা কি দিব সেগুলো এখান থেকে আমরা করতে পারি। ওকে, আর এই আর কি, এগুলো ছাড়া আর কোনো কাজ খুব একটা নাই, তবে আরো কিছু কাজ আছে, ঠিক আছে। এগুলো আমরা দেখানোর সময় দেখাবো। ওকে, আমি জাস্ট ওকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওকে দেওয়ার আমি কেটে দিব, আবার প্রথম থেকে ঢুকবো। আচ্ছা, তো আমরা মোটামুটি অনেকটা জানলাম। যে এখন দেখেন এখানে আমার অ্যাটম গুলার উপরে C1 লেখা আছে, H3 লেখা আছে, H5 লেখা আছে। এই জিনিসগুলা আপনাদের থাকবে না, আমার কাছে আছে। কেন? আমি অলরেডি সেটিং করছি, ঠিক আছে। এখানে আরো বিভিন্ন রকমের টুল আছে, আমরা একটা একটা দেখবো। প্রথমে এখানে দেখেন এডিট, এডিট থেকে আমাদের এই ধরো আমি একটা কাজ করি, এখানে এই সিনের মধ্যে এই পাশে যা দেখা যাচ্ছে আমার মাউসের মধ্যে তা আছে এখন, ঠিক আছে। আমি যেখানে ক্লিক করি তাহলে এখানে এই জায়গাটা তৈরি হবে। এখানে দেখেন একটা ক্লিক করছি, তাহলে এই জায়গাটা এখানে আসছে। আচ্ছা, আমি যদি যেমন এটাকে যদি আবার ক্লিক করি, আবার আসতেছে, তাই না? বারবার আসতেছে, ঠিক আছে। আচ্ছা, ওকে, আমি যদি এখন চিন্তা করি না, আমি জাস্ট এই জায়গাটা ক্লিক করলাম, ওকে ফাইন, এটা ঘুরাতে পারবো আমরা এরকম করে করে। লেফট সাইডে মাউস যেটা আছে ওটাকে ক্লিক করে আমরা ঘুরাতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আমি একটা কাজ করি, আপনাদেরকে মাউসের চালু করে দিই, তাহলে এখন আরো সহজ হবে। আমি লেফট সাইডে মাউস যেটা আছে সেটা ধরে ঘোরাচ্ছি, লেফট সাইডে মাউসটাকে ক্লিক করে বাটনটাকে ক্লিক করে আমি ঘোরাচ্ছি, এটা ঘুরবে, ঠিক আছে। আর আমি মিডল মিডল যে বাটনটা আছে সেটা যদি চেপে ধরে টান দিই আশেপাশে, তাহলে এটা পুরোটা সরে যাচ্ছে, ঠিক আছে, না ঘুরিয়ে। আবার রাইট ক্লিক করলে এটা জুম ইন জুম আউট হচ্ছে, ঠিক আছে। আপনি যদি চাইলে জুম ইন জুম আউট করতে পারেন, এগুলো ঘুরে ফিরে রাইট ক্লিক দিয়ে, এটা এটা হচ্ছে রাইট ক্লিক, ঠিক আছে। আচ্ছা, এটা লেফট ক্লিক দিলে ঘুরবে এভাবে, মিডল ক্লিক দিলে সরবে, আর রাইট ক্লিক দিলে রাইট ক্লিক দিয়ে ঘুরাইয়ে বড় সড়ো করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, ওকে, আমি সরালাম। তাহলে এখানে এবার আমরা যদি আমরা এখান থেকে এই যে এখানে হাইড্রোজেন বলেন, হাইড্রোজেন ধর আমি যে একটা ক্লিক করি, আমি অলরেডি বললাম না আমার মাউসের মধ্যে কি আছে, এখানে যা আছে তাই হচ্ছে আমার মাউস আছে। আমি যদি এখন হাইড্রোজেন ক্লিক করি, তাহলে এখন আরেকটা জগৎ তৈরি হয়ে গেছে, ঠিক আছে। সেম ভাবে আমি হাইড্রোজেন ক্লিক করতে থাকলে এভাবে নতুন নতুন যৌগ তৈরি হবে। আবার মাউস দিয়ে আমরা যদি স্ক্রল করি, তাও কিন্তু বড় ছোট হয়, ঠিক আছে, এই যে বড় ছোট হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর আপনারা কন্ট্রোল বাটন চেপে যদি টানা টানা হেঁচড়া করেন, তাইলে এটা আবার জুম ইন জুম আউট হবে। আমি সহজ করে বললাম, এত কিছু লাগে না, ঠিক আছে, নরমালি। ওকে, এখন আমরা এই যে এই যোগটার মধ্যে যদি আমরা চাই, ধরুন আমি এটা ডিলিট করবো, এটা আমি জাস্ট একটা যোগ রাখি। ওকে, ওকে, আমি যদি এই যোগটা বানাচ্ছি, এটা হচ্ছে একটা ইথেন হচ্ছে, তাই না, ইথেন। আচ্ছা, আমি যদি চাই যে আমি এই হাইড্রোজেনটা ডিলিট করে দিব, তাহলে আমাকে কি করতে হবে? এখান থেকে এডিটে যাইতে হবে, ডিলিটে যাইতে হবে। সরি, এটা হচ্ছে পুরো ডিলিট হয়ে যাচ্ছে, আমাকে অন্য কাজ করতে হবে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান,
প্রথমে এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট হচ্ছে না, তাহলে দাঁড়ান কি হবে। আচ্ছা হচ্ছে না। আচ্ছা আমি দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি এটা। ওকে, তো আমরা এই যৌগটার মধ্যে এখন আমি চাচ্ছি কি, আমি এখানে হাইড্রোজেন বসাবো না। এখানে যে আমরা বারবার একটা কার্বন, কার্বন এবং হাইড্রোজেন যৌগ মিথেন বসাইছি এতক্ষণ পর্যন্ত, সেটা আমরা বসাবো না, আমরা অন্য একটা কিছু বসাতে চাচ্ছি। যেমন এই হাইড্রোজেনের পরিবর্তে আমরা ক্লোরিন বসাবো। তাহলে কি করবো আমরা এখানে, আপনি যদি একটু, এটা হচ্ছে আমাদের মেন কম্পাউন্ড, মেন সফটওয়্যার। এখানে আপনি যদি একটু উপরে যান, তাহলে এখানে দেখতে পাচ্ছেন, আহ এখানে একটু ভালো করে খেয়াল করেন, ঠিক আছে। এখানে আমাদের এই জায়গাটার মধ্যে একটা সি নামে একটা কম্পাউন্ড আছে, দেখেন আছে কিনা আপনাদের। আচ্ছা আপনারা দেখবেন না, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা সেটা দেখেন বলেন। স্ক্রিনে সি নামে একটা জায়গা আছে, সেখানে সেটা হচ্ছে মূলত একটা পর্যায় সারণী, ঠিক আছে। আচ্ছা যদি আমরা আরেকটু পাশে এই যে এই জায়গাটার মধ্যে ক্লিক করি, এটা হচ্ছে একটা বেনজিন চক্র, ঠিক আছে। আমরা আপাতত এই দুইটা জিনিস নিয়ে কাজ করব। এখানে আরেকটা অপশন দেওয়া আছে এই জায়গাটার মধ্যে, সেটা হচ্ছে কার্বন টেট্রাহেড্রাল। প্রত্যেকটা কথা আমি আপনাদেরকে বুঝাবো, ওকে, একটু ওয়েট করেন, জাস্ট জাস্ট ওয়েট। আচ্ছা আমি যদি প্রথমে বা তাহলে আমার কার্বন যেটা ছিল সেখানে ক্লিক করি, একটা পর্যায় সারণী আসছে। পর্যায় সারণী থেকে আমরা আমাদের পছন্দ মতো একটা অ্যাটম চুজ করতে পারি, ওকে। যেমন আমি হচ্ছে এখন অক্সিজেন সিলেক্ট করলাম, তাহলে এখানে কি চলে আসছে, অক্সিজেনের একটা কম্পাউন্ড আসছে, ওকে। আমি একটা ক্লোরিন সিলেক্ট করলাম, তাহলে ক্লোরিন আসছে। আমি একটা সালফার সিলেক্ট করলাম, আমি ফসফরাস সিলেক্ট করলাম, যা সিলেক্ট করি না কেন তার কোনো না কোনো কিছু আসতেছে। আমি নাইট্রোজেন সিলেক্ট করলাম, ঠিক আছে। আচ্ছা আমি নাইট্রোজেন সিলেক্ট করছি, আমি এখান থেকে এটা ডিলিট করে দিই। আমি এখন ক্লিক করলেই আমার কি তৈরি হচ্ছে, একটা অ্যামোনিয়া তৈরি হচ্ছে, তাই না, অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়া আবার ক্লিক করলাম, অ্যামোনিয়া তৈরি হচ্ছে। আমি কার্বনে ক্লিক করলাম, সরি হাইড্রোজেনে ক্লিক করলাম, অ্যামোনিয়া তৈরি হচ্ছে। আরেকটা ক্লিক করলাম, এও তৈরি হচ্ছে। আচ্ছা ওকে ফাইন। এখন ধরেন আমরা যদি এটাকে ডিলিট করে দিই একটু করে, এখন একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে। একটা বেনজিন চক্র আঁকি, এখানে বেনজিন আঁকলাম, ঠিক আছে। আমি একটু বেনজিন এঁকে আপনাদেরকে জিনিসটা বোঝাই, বা অন্য কিছু আঁকতে পারতাম বাট প্রবলেম নেই। এখন কথা হলো, আমরা যখন একটা কার্বন ধরলাম, ঠিক আছে, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে এই যে অ্যামোনিয়ার একটা গ্রুপ, এটা যে অ্যামোনিয়া আর কি, ঠিক আছে, আপনারা তো বুঝতেই পারতেছেন অ্যামোনিয়া এটা। এখন কথা হলো, কথাটা হচ্ছে আপনি কি অ্যামোনিয়া চাইছেন আসলে? অনেক সময় আমরা অ্যামোনিয়া চাই না, আমরা তো অ্যামোনিয়া চাচ্ছি না অনেক সময়। যেমন আমি চাচ্ছি কি শুধু এন এবং এইচ আসুক, একটা এন এবং একটা এইচ আসুক, ঠিক আছে। তখন আমরা কি করতে পারি, আমরা অনেক সময় এমন হয় না যে আমরা চাচ্ছি আমাদের একটা যৌগ আমরা তৈরি করব, এখানে কার্বন আছে, ঠিক আছে, আমরা এখানে কার্বন আছে, ঠিক আছে, আমরা এখানে এই যে হাইড্রোজেনের জায়গায় একটা, আমরা একটা NH বসাবো, শুধুমাত্র NH। তো এখানে একটা NH বসাবো, তাহলে কিন্তু NH বসা নাই, হাইড্রোজেন বসে গেছে দুইটা, এটা তো আমরা চাই নাই। তাহলে ইন দ্যাট কেস আপনাকে কি করতে হবে, এটা হচ্ছে মূলত এই জায়গায় নাইট্রোজেন টেট্রাভ্যালেন্ট যে শব্দটা আছে সেখানে যদি ক্লিক করেন, তাহলে আপনি কি চাচ্ছেন সেটা এখান থেকে বুঝতে পারবেন, ঠিক আছে। এটা অনেক সময় নাও বুঝতে পারেন, সেজন্য আমরা কি করব, আমরা পর্যায় সারণীতে ডাইরেক্ট যাবো, পর্যায় সারণীতে আবার যাচ্ছে। খেয়াল করেন পর্যায় সারণীতে যখন আপনি নাইট্রোজেন সিলেক্ট করা আছে, নাইট্রোজেনের এবার কি কি যৌগ তৈরি হতে পারে সেটার একটা ডিটেলস তথ্য এই জায়গাটার মধ্যে দেওয়া আছে। দেখেন, দাঁড়ান দাঁড়ান বলেছে, এই জায়গাটার মধ্যে দেখেন, এই জায়গাটার মধ্যে সিলেক্ট করা আছে যে নাইট্রোজেনের 3 দিকে যোজনী দেখা যাচ্ছে, তাই না, তাই না। আপনি কি চাচ্ছেন, নাইট্রোজেনের ট্রিপল বন্ড চাচ্ছেন, নাকি নাইট্রোজেন একটা অ্যাটম চাচ্ছেন, নাকি ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড মিলে সাথে সিঙ্গেল বন্ড চাচ্ছেন, সবকিছু এখান থেকে চুজ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা তাহলে ধরুন আমি এখন নাইট্রোজেন সিলেক্ট করছি, এখন আমি কি করবো, আমি 3 দিকে নাইট্রোজেন বন্ড দিয়ে দিব, তাহলে কি হবে, আমি এখানে ক্লিক করলাম, এখন অলরেডি 2 দিকের বন্ড কিন্তু চলে গেছে, তাই না। আমি এখানে নাইট্রোজেন ক্লিক করছি অলরেডি, দেখেন এই যে নাইট্রোজেন এখন তিনটা তিনটা বন্ড তৈরি হচ্ছে, দেখছেন, তাই না, এই যে দেখেন 3টা করে বন্ড তৈরি হচ্ছে। তাইলে আমাদেরকে যদি এগুলো চেঞ্জ করতে হয়, আমাদের কি করতে হবে, জাস্ট এখান থেকে চেঞ্জ। এখন যদি না, আমি চাচ্ছি কি আমার 2টা বন্ড একদিকে হবে আর একটা বন্ড একদিকে হবে, দেখেন এই যে, যেমন আমি এবার অক্সিজেন নিয়ে আসি, অক্সিজেন, অক্সিজেন আমি এখানে নিয়ে আসি, তাহলে কি হয়, এখানে অক্সিজেন দিলাম একটা, এখন ডাবল বন্ড হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি, খেয়াল করেন কিন্তু, বুঝবেন, আপনারা মোটামুটি কেমিস্ট্রি অনেকে বুঝেন, সবাই বুঝেন আমি জানি, একটু খেয়াল করেন তো, এই নাইট্রোজেনটা দুজনে মিলছে না, এদিকে 2টা আর এদিকে অক্সিজেনের দুজনে কত, 2 না, কিন্তু এখানে কি মিলছে, দেখেন অক্সিজেনের জন্য এদিকে 2টা পূরণ হয়ে গেছে আর এদিকে একটা হাইড্রোজেন এক্সট্রা হয়ে গেছে, সুতরাং এটা তো মিলে না। তাহলে আমাকে কি করতে হবে,
আমাকে এখানে এই যোজনগুলো মিলাইতে হবে, তাই না? তো সুতরাং সেক্ষেত্রে আমরা কি করতে হবে, আমরা অক্সিজেন যেটা নিতে হবে সেটা হলো কেমন, শুধু দুইটা বন্ধন আছে এমন, ঠিক আছে? আমরা এখন নিলাম, এখন ঠিক আছে, তাই না? তো এইভাবে হচ্ছে আমরা যখন কোনো ড্রয়িং করি, ড্রয়িং করার সময় আমাদেরকে এই জিনিসগুলা বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এদিক থেকে আমরা কি করতে পারি, এই যৌগগুলাকে আমরা ধর আমি একটা আরো এখানে দিয়ে দিই, এখানে একটা দিয়ে দিই। ও আর তো হচ্ছে না, আমি একটা অন্য রকমের কম্পাউন্ড নিয়ে নিই, এখান থেকে দিই, ঠিক আছে? ধরেন এটা হাতে দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা কি করব, এই যৌগটা আমাদের কাজ করার আগে কোনোটা যৌগে আমাকে কি করতে হবে, এখানে ক্লিন করতে হবে। ক্লিন করলে কি হবে, একটা মোটামুটি একটা স্ট্রাকচার আমরা পাবো একটা ভালো থেকে। যেমন একটু সরে গেছেন, এটা আমি আন্ডু করি। আমি যখন এখানে ক্লিন করলাম, তাহলে স্ট্রাকচার কেমন পরিবর্তন হয় একটু দেখেন। এই যে একটু পরিবর্তন হয়েছে, তাই না? আরেকবার ক্লিন করা যায় কিনা দেখি। কয়েকবার আমরা করে দেখবো, ঠিক আছে? যদি পরিবর্তন না হয় তাহলে আমরা স্টপ করে দিব। তারপর হচ্ছে আমরা সিমেট্রাইজ করবো, সিমেট্রাইজ, এই সিমেট্রি ফলো করতেছি। ওকে, এরপর বাকি আর খুব একটা কাজ আমাদের দরকার না আপাতত, এখানে জাস্ট আমরা ক্লিন এবং সিমেট্রাইজ করলেই হয়ে যায়। আচ্ছা, এরপর এখানে টুলস আছে। টুলস এর ভেতরে আমরা বিভিন্ন রকমের মৌলিক, আমরা সবকিছু দেখি না, আমাদের সবকিছু দেখার দরকার নাই। আমরা শুধু দেখি হচ্ছে মলিকুলার অরবিটালসটা, আমরা করে দেখাবো ওটা, তখন আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? আর বিল্ডারের ভিতরে আমরা এখান থেকে দেখেন, পরে দেখলেন বুঝতে পারবেন, আমরা একটা রিং ফ্র্যাগমেন্ট অ্যাড করতে পারতেছি, অ্যালকাইল মূলক অ্যাড করতে পারি, বায়োলজিক্যাল ফ্র্যাগমেন্ট অ্যাড করতে পারতেছি, বন্ড অ্যাঙ্গেল মডিফাই করতে পারি, বন্ড লেন্থ মডিফাই করতে পারি, অনেক কিছু আমরা করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এই জিনিসগুলো আরো দেখাবো। এখানে ভিউ থেকে আমরা সবকিছু দেখতে পারি, ঠিক আছে? আচ্ছা, যেমন আমি যদি একটু সিম্বলটা অফ করে দিই, ভিউ থেকে আমি সিম্বল অফ করে দিছি, এখন আমার যোগের মধ্যে কি দেখা যাচ্ছে না, এই যে এখানে অক্সিজেন 1, অক্সিজেন 2, অক্সিজেন 3 দেখা যাচ্ছে। আমি যদি এখন অফ করে দিই, তাহলে অক্সিজেন দেখা যাচ্ছে না, এখন সিরিয়াল নাম্বার দেখা যাচ্ছে। আমি যদি সিরিয়াল নাম্বারটা অফ করে দিই, তাহলে এখন যে এই যে এখানে এই লেভেল অফ করে দিলাম, তাহলে এখন আমার 1 নম্বর 2 নম্বর সব সিরিয়াল চলে গেছে। এখন কোনটা কত নম্বর হাইড্রোজেন, কোনটা কত নম্বর অক্সিজেন আমি বুঝতে পারতেছি না, ঠিক আছে? ধরুন আমি এটাকে চেঞ্জ করে দিলাম, এখানে দিয়ে দিলাম এই যে একটা অক্সিজেন থাকুক, এটা একটা অক্সিজেন না, এটা থাকুক লাস্ট, ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে, ভিউ থেকে আমার লেভেল চালু করে দিতে হবে, আবার এখান থেকে আমাদের সিম্বলও দিয়ে দিতে হবে। এখন আমরা বুঝতে পারতেছি কোনটা হাইড্রোজেন কোনটা কার্বন, সেটা স্পষ্টভাবে লেখা আছে। আচ্ছা, ক্যালকুলেশন থেকে আমরা আমাদের অনেক ক্যালকুলেশন আছে, এগুলো দেখবো আমরা। আমরা রেজাল্টস হচ্ছে ওই ক্যালকুলেশন করার পর আমরা রেজাল্টস থেকে আমরা দেখতে পাই, ঠিক আছে? আর উইন্ডো থেকে এগুলো আছে জাস্ট নরমাল, এগুলো খুব একটা প্রয়োজন নাই। ওকে, আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমি যে কথাগুলো বলছিলাম সেগুলো আমি এটাতে মাইনাস করে দিই, মানে এটাকে যদি ছোট করে ফেলি, তাহলে আমরা এই যে এখন বড় স্ক্রিন করলাম, আমরা চাইলে রাইট ক্লিক করে সবগুলো প্রপার্টিস এখান থেকে দেখতে পারি, যেমন এডিট, যে ক্লিন, ক্লিন, ঠিক আছে? সবগুলা এখানেও কিন্তু আছে। তার মানে আমাদের অলরেডি ওই উইন্ডোটা অফ করে দিলেও খুব একটা অসুবিধা নেই, মাইনাস করতে হবে, ঠিক আছে? মাইনাস মানে মিনিমাইজ, ক্রস করা যাবে না। এরপর এডিট থেকে আমরা সিমেট্রাইজ করলাম, এই যে কাজ শেষ। আমাদের প্রত্যেকবার ক্লিন এবং সিমেট্রাইজ করে নিতে হবে প্রত্যেকটা সময়, কারণ এতে করে আমরা স্ট্রাকচার ভালো করে পাবো। দেখুন এটা অনেক সুন্দরভাবে স্ট্রাকচারটা সাজাই ফেলছে। ওকে, আচ্ছা, এখানে আমাদের প্রেফারেন্স থেকে আমরা এডিট থেকে প্রেফারেন্সে যেতাম, এটা কোথায় রে, ফাইল থেকে প্রেফারেন্সে যেতাম, তাহলে আমাদের ওই যে দেখেন, আপনারা যখন একদম শুরুতে কাজ করবেন তখন এই যৌগগুলা, আচ্ছা এখানে আমি আবার যাচ্ছি ফাইল থেকে প্রেফারেন্সে, বেশি ফাস্ট হলে মাউস, দেখছেন ফাস্ট, বাইরে ক্লিক করতেছি, এটা কোথায় বললো, দূর। আচ্ছা ঠিক আছে, এটা শুরু করে ফেলে তাহলে ভালো হবে। ওকে ফাইন, এটা হচ্ছে, আচ্ছা এটা এখানে এটা দেখি। এখন আমি যদি এই যে আমার এখানে যে প্রপার্টি গুলো আমি চেক করতে চাচ্ছিলাম, যেমন এই অ্যাটম গুলা, এগুলা আপনি বারবার করতে হবে, মানে আপনি বারবার বলতে এগুলা বারবার চেঞ্জ করতে হবে, সিম্বল দেখানো, সিরিয়াল নাম্বার সেট করা। তার চাইতে আপনি যদি একদম এখানে একটা কাজ করেন, যেমন শু লেভেল যদি দিয়ে দেন, শু লেভেলে ক্লিক করলেন, শু সিম্বলে ক্লিক করলেন, তারপর কোয়ালিটি থেকে এখানে কোয়ালিটি সেট করে দিলেন, ঠিক আছে? মলিকুল কোয়ালিটি আমি রিয়েলিস্টিক দিয়েছি কারণ আমার কম্পিউটার রেজলিউশন অনেক ভালো। আপনি কি করবেন, আপনারা হচ্ছে আপনাদের মতো করে নরমালি যেটা যতটুকু থাকে দরকার ততটুকু দিবেন, বেশি দিয়েন। তো
এখানে টেক্সটের সাইজ আমি 24 দিছি, আপনারা চাইলে 26 দিতে পারেন, 18 দিতে পারেন, আপনার ল্যাপটপের ভালো যতটুকু হয় ততটুকু দিবেন, ঠিক আছে। সারফেসটাও আমি হচ্ছে এটা হচ্ছে আমার আগে থেকে করে রাখছি, ওকে। আচ্ছা, এভাবে করে দিবেন, ঠিক আছে। ওকে ফাইন। এখন আমরা ধর আমি এগুলা এই স্ট্রাকচারটা আমি এটাকে কপি করতে পারি, এখানে দেখি কপি করছি, আমি ডিলিট করে দিই এগুলা। আমি এখান থেকে নিউ উইন্ডো থেকে এই এখানে পেস্ট করতে পারি, এখানে দেখি হয় কিনা। আচ্ছা, পেস্ট হয়েছে। তাহলে এই যে এখন কিন্তু আমার সেটআপ গুলা আছে, ঠিক আছে। আমি চাইলে এখন এটাকে বারবার ড্রয়িং করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা মূলত এইখান থেকে আমরা যোগগুলাকে ড্রয়িং করতে পারতেছি, ওকে। আচ্ছা, এখন আমাদেরকে সেভ করতে হবে ফাইলগুলা। কিভাবে সেভ করব? আমরা যে রাইট ক্লিক করি, এডিট থেকে, এডিট না ফাইল থেকে আমাদেরকে সেভ করতে হবে, ঠিক আছে। এখানে সেভ অপশন আছে, সেভে ক্লিক করার পর আমাদের অপশন আসবে, কিন্তু আমার একটু লোড হতে টাইম লাগছিল আর কি। তো এখানে আমাদের বিভিন্ন রকমের ফোল্ডার আছে, আমরা ডাউনলোড বা যে কোনো একটা জায়গা গিয়ে আমাদের যেখানে রিসার্চ করতে হবে সেখানে সেভ করব। কি হিসেবে? আমার এটা হচ্ছে, ধরেন এটার নাম কি, এটার নাম হচ্ছে সামথিং, সামথিং দিলাম আর কি, হ্যাঁ, সামথিং। এই ফাইলটার টাইপ হচ্ছে আমাদেরকে প্রথম শুরুতে সেভ করতে হবে মূল ফরম্যাটে, মূল। আমি মূল ফরম্যাটে সেভ করছি, সেভ করে নিলাম। এটা কোথায় সেভ করা? ডাউনলোডসে, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে সেভ করি, ডাউনলোডসে না, এখানে সেভ করি, ওকে। আমি সেভ করলাম, সেভ করার পর আমি চাইলে যে কোনো টাইমে সেই ফাইলটা আমরা আবার খুঁজে পাবো, ঠিক আছে। এখানে আমরা একটু আগে সেভ করলাম কোনটা, সামথিং দিয়ে সেভ করছিলাম, তাই না? মূল ফরম্যাট, এই যে সামথিং, এটা আবার ডাবল ক্লিক করলে আমাদের এখানে ওপেন হয়ে গেছে এটা, ওকে। আচ্ছা ফাইন। তো এখন আমাদের যে কম্পাউন্ডটা আমরা এখন তৈরি করছি সেটাকে আমরা অপটিমাইজ করব, ওকে। অপটিমাইজ বলতে আমরা গ্যাব এডিট ওপেন করবো এবার। গ্যাব এডিট, গ্যাব এডিট আমরা ওপেন করব। আমি তো অলরেডি বললাম কেন আমাদের এই কাজটা করতে হবে, ওই যে আগে বললাম যেটা। এই সফটওয়্যারটা যখন ওপেন করবেন, তো এটা হচ্ছে প্রথমে জুমিং করলাম, এখানে আপনি চাইলে নিউ, ওপেন এরকম ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। এখন আমরা যেটা করব, এখানে আপনি চাইলে নর্মালি ওপেন দিয়ে বা নিউ দিয়ে একটা ফাইল ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে, এখান থেকে যে কোনো কিছু। কিন্তু অ্যাকচুয়ালি ওটা আমার কাজ আসবে না, কেন জানেন? ধরুন আপনি যদি পাওয়ার পয়েন্টে কোনো একটা ফাইল সেভ করেন, তাহলে পিপিটিএক্স ফরম্যাটে সেভ হবে, ঠিক আছে। আচ্ছা, আপনি যদি কোনো একটা ভিডিও ফাইল সেভ করেন, ফাইল এটা যদি ভিডিও হয় তাহলে MP4 হবে। কিন্তু আপনি যদি অ্যাডোবি কোনো একটা সফটওয়্যার যদি ফাইলটা এডিট করেন, একটা প্রজেক্ট করেন, সেটা কি হবে? সেটা তো MP4 হবে না, সেটা হচ্ছে প্রজেক্টের নামে হবে। অর্থাৎ আমরা জানি ছবি মানে জেপেগ বা জেপিইজি, জেপিজি, তাই না? কিন্তু আমরা যখন কোনো একটা প্রজেক্টে কাজ করি, সফটওয়্যার নিজস্ব একটা প্রজেক্ট থাকে, নিজস্ব একটা প্রজেক্ট ফাইল থাকে। তো আপনি যখন ওপেন বা নিউ কিছু দিবেন, তার মানেটা হলো গ্যাবেডিতে আপনি অলরেডি কাজ করছেন, সেই প্রজেক্টটা ওপেন করতে বলতেছে। এটা কিন্তু আমাদের সেভ করা কোনো ফাইল না। যদি আমাদের সেভ করা কোনো ফাইল ওপেন করতে চাই, তাহলে আমাকে যেতে হবে কোথায়? এখানে একটা ড্র নামে একটা অপশন আছে, ড্র। এই ড্রতে যেতে হবে। ড্রতে যখন আমরা যাব, তখন আমরা আবার ওপেন করতে পারবো। এম আছে, এম মানে হচ্ছে মেনু। মেনু থেকে আমরা রিডে যাব, রিড মানে আমরা রিড পড়াবো, আমাদের ফাইলটা পড়াবো। আমরা কোন ফাইল সেভ করছিলাম, মূল নাকি মূল টু? মূল, তাই না? আমরা মূল ফরম্যাটে সেভ করছিলাম, আমরা মূলটা ওপেন করব। কোথা থেকে? আমাদের ডেস্কটপ বা আমাদের কোথায় ছিল এটা? এই ধরেন ডাউনলোডস ছিল, তাই না? ডাউনলোডস, তারপর হচ্ছে রিঅপটিমাইজ, এই যে সামথিং ডট মূল, এটা হচ্ছে আমরা ওপেন করবো পারি, এই যে এই যোগটা। আচ্ছা, অনেক সময় যেটা হয়, আচ্ছা ভালো কথা, এটা মনে হয় আমার কাছে আমি পারফেক্টলি ঠিক করছি কিনা আমি শিওর না, আমার মনে পড়তেছে না। মানে এখানে অনেক সময় বন্ডের ভুল থাকে, আমি একটু চেক করিনি আগে। বন্ড সব ঠিক আছে, তাই না? অক্সিজেন মিল আছে, ঠিক আছে সব। এটা ঠিক নাই, তাই না? এই যে দেখেন, এটা কিন্তু ভুল। কার্বনের যোজনী কত? 4। কিন্তু ওর সিং হচ্ছে এদিকে দুইটা, এদিকে দুইটা, এদিকে একটা, মোট 5টা হয়ে গেছে। তো এই জিনিসগুলো আপনারা আগে চেক করে নেবেন, ঠিক আছে। ওকে, আচ্ছা, ওকে ফাইন। আমরা এখন এখান থেকে আমরা বন্ড গুলাকে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। আমি একটু দেখাই দিই বন্ড কিভাবে চেঞ্জ করবেন। যদি আমরা বন্ড চেঞ্জ করতে চাই, নর্মালি এখানে আমাদের অনেক অপশন আছে, ঠিক আছে। বিল্ডারে যাচ্ছি, বিল্ডার থেকে আমরা মডিফাই বন্ডে ক্লিক করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আর এখানে যেহেতু একটা অ্যাটম বেশি হয়ে গেছে, আমরা যে অ্যাটম ডিলিট করতে চাই,
আমাকে বিল্ডার থেকে ডিলিট অ্যাটমে ক্লিক করতে হবে। কোন অ্যাটম আমি ক্লিক করবো? এই অ্যাটমটা, যে অ্যাটমটা অলরেডি ক্লিক করছি সেটা ডিলিট হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন আমরা রাইট ক্লিক করে আমরা আবার ক্লিন করে নিব, আবার ক্লিন করে নিচ্ছি যদি থাকে আর কি, দরকার নাই, তাহলে হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, আমি চাচ্ছি কোনো কারণে এই অক্সিজেন এবং এই বন্ধনটাকে সিঙ্গেল, আচ্ছা ধরেন এটা না, ধরেন এই কার্বন এবং কার্বন বন্ধনটাকে ডাবল করে দিব। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে বিল্ডারে যেতে হবে, মডিফাই বন্ডে যেতে হবে, মডিফাই বন্ডে গিয়ে দুইটা ক্লিক করতে হবে। ফার্স্টে দুইটা ক্লিক করতেছি, দেখেন যে দুইটাকে চেঞ্জ করবো সেই দুইটা ক্লিক করতেছি, ক্লিক করার সাথে সাথে এই অপশনটা চলে আসছে। এখন এখানে নান, তারপর হচ্ছে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, একটা বন্ড হচ্ছে আপনার লোন পেয়ার দিয়ে তৈরি, একটা মেইন বন্ড, এটা হচ্ছে ড্যাশ বন্ড, মানে এটা কোঅর্ডিনেশন বন্ড বলে এগুলাকে। তো এরকম বন্ড সিলেক্ট করা আছে, আপনার কাছে সিলেক্ট করা আছে কোনটা? এই বন্ডটা। কেন? কারণ আমার কাছে সিঙ্গেল বন্ড আছে। আমি চাচ্ছি কি সেটাকে ডাবল বন্ড বানাবো। নরমালি আমাদের এখানে দেখেন, এখানে বন্ড লেন্থটাও আমরা বাইর করতে পারি, এখানে লেখা আছে। ধরুন আপনি অপটিমাইজেশন করার পর আপনি এগুলা বাইর করতে পারবেন বন্ড লেন্থটা। আমি এখানে ডাবল বন্ড করে দিয়েছি, তাহলে এখন কি হবে? ডাবল বন্ড যেহেতু করে দিয়েছি, তার মানে আমাদের কিছু ভুল আছে। ভুল কোথায়? এই অক্সিজেনটা এখানে যুক্ত আছে, ওকে ফাইন, কিন্তু এই কার্বনের সাথে ডাবল বন্ড হওয়ার কারণে এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন কমাইতে হবে, আর এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন কমাইতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? বিল্ডার যাব, ডিলিট অ্যাটম ক্লিক করে এই অ্যাটমটা ডিলিট করে দিলাম। এখন যোজনী মিলছে, এটাও ডিলিট করে দিলাম, এখন যোজনী মিলছে। আবার আমরা কি করব? রাইট ক্লিক করে ক্লিন করব। ক্লিন করার পর আমাদের স্ট্রাকচারটা আরেকটু চেঞ্জ হয়ে গেছে। দেন হচ্ছে আমরা সিমেট্রাইজ করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূলত কাজ। ওকে, আচ্ছা। তো আমরা হচ্ছে এভাবে আমাদের কাজগুলাকে গুছাই নিতে হবে আমাদের। আমি অলরেডি বলছি যে আমাদের এখানে একটা ভুল ছিল, সুতরাং আমরা ভুলটা তারপরে করে ফেলি। ওকে, আচ্ছা, এখন এটা দেখতে ক্যাপসুলের মতো লাগতেছে। তো আপনার যদি সুন্দর না লাগে, চাইলে এগুলাকে চেঞ্জ করতে পারেন। কিভাবে করবেন? এখানে আপনি যদি ক্লিক করেন, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে স্টিক আছে, সেটাকে আপনি চাইলে আর2, ওকে, এখানে এটাকে ডাম্বেল আকৃতি করতে পারেন। ডাম্বেল করলে এটা ডাম্বেল হয়ে গেছে, তাই না? এখানে কি আছে না আছে এগুলো দেখতে পাচ্ছেন। আচ্ছা, অনেক সময় একটা কাহিনী হয় কি জানেন? এই যে এখানে আমার এটম এটা আর এটম এটা, এইগুলোর মাঝখানে কোনো বন্ধন দেখাই যায় না, কোনো বন্ধন দেখা যায় না। তাইলে সেক্ষেত্রে আপনি কি করবেন? যদি কখনো বন্ধন দেখা না যায়, খেয়াল করেন, তাহলে রাইট ক্লিক করবেন, এখানে এডিটে যাবেন, রিসেট অল কানেকশন ক্লিক করবেন। তাহলে কি হবে? আপনার কানেকশন গুলা ঠিক হয়ে যাবে, বন্ধন গুলো ঠিক হয়ে যাবে। ঠিক আছে, যেখানে যেভাবে দরকার সেভাবে হবে। আচ্ছা, এখন আমরা এখানে গ্যাপ এডিটের কাজ করবো। ঠিক আছে, আমার কি করতে হবে? আমরা মেনুতে যাব, মেনুতে গিয়ে একদম নিচে সেমি ইম্পিরিক্যাল আছে, আবার এম্বার পোটেনশিয়াল আছে। আমরা এম্বার পোটেনশিয়াল থেকে মলিকুলার ডাইনামিক্স কনফরমেশনাল সার্চ করব। তাহলে এখানে এই উইন্ডোটা আসছে, ক্লিক করার পর আবার দেখাচ্ছি, মেনুতে যাব, সেখানে যখন ইম্প্যাক্ট পোটেনশিয়ালে যাব, দেন হচ্ছে এখানে এনার্জি আছে, অপটিমাইজেশন আছে, মলিকুলার ডাইনামিক্স আছে। আমরা ডাইনামিক্স এর কনফরমেশনাল সার্চে যাব। এখানে আপনাদের বেশ কিছু অপশন আছে। প্রথমে লেখা আছে নাম্বার অফ সিলেক্টেড জিওমেট্রি। এত ডিটেইলস জানার দরকার নেই, তবে আমি বলে ফেলতেছি। আপনি হচ্ছে কয়টা কনফরমেশন সার্চ করবেন। নরমালি যদি 10টা বা 20টা এনাফ হয়ে যায়, 10টা হলেও হয়, 20টা হলেও হয়। আমি ধরেন 10টা চাচ্ছি, তাহলে আমি 10টা, অথবা আপনি 20টা চাইতে পারেন। তো এগুলা কেন চাই? ওই যে একটু আগে বললাম না, আমরা ড্রাগ বানাইছি, সেই ড্রাগের কোন স্ট্রাকচার সবচেয়ে বেশি স্টেবল সেটা আমরা খুঁজে বাই করতে হবে, তাই না? আপনি যদি 20টা করে দেন, তাহলে 20টা নতুন নতুন স্যাম্পল তৈরি করবে, বিভিন্ন স্টেবল কনফিগারেশন তৈরি করবে। সেক্ষেত্রে আপনি বেশি ভালো একটা কনফিগারেশন পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, আচ্ছা, এটা এখানে আর কোনো চেঞ্জ নাই, বাকি এখানে কোনো চেঞ্জ নাই, এগুলো কিছু করতে হবে না, টাচই করতে হবে না। আর কনফিগ ডট বা কন এফ ডট গ্যাপ, গ্যাপ মানে গ্যাপ এডিট ফাইল, রিঅপটিমাইজ নামে ফোল্ডারের ভিতরে একটা কনফিগ ডট এ ফাইল নামে একটা ফাইল তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা, একদম শুরুতে আমি আপনাদেরকে বললাম না যে আমরা যখন কোনো একটা এই সফটওয়্যার ওপেন করি, তখন সেখানে কাজ করলে তার নিজস্ব একটা ফোল্ডার তৈরি হয়, নিজস্ব একটা ফাইল তৈরি হয়, যেটা হচ্ছে তাদের প্রজেক্ট ফাইল। তাহলে গ্যাপ এডিটের একটা প্রজেক্ট ফাইল হচ্ছে গ্যাপ ডট গ্যাপ দিয়ে যেটা তৈরি হয়। তাহলে সেটা আমরা ওপেন করলে যে কোনো টাইমে এখানে এডিট করতে পারবো, কাজ করতে পারবো, বা আমরা চেক করে দেখতে পারবো। ওকে, আর আমরা যদি মূল ফাইলটা ওপেন করতে চাই, তাহলে আমাদের অন্য কাজটা করতে হবে। ওকে, আমি আর ডিস্টার্ব করতেছি না, এখানে চলে যাই। তাহলে এখন আমরা মলিকুলার ডাইনামিক্স যাবো। এরপর এখানে হচ্ছে, এখানে দেখেন টাইম দেওয়া আছে 10, আমাদের চেঞ্জ করতে হবে না। আমরা হচ্ছে এখানে মেথডে চেঞ্জ করতে হবে, ব্রেডসেন দিতে হবে। ঠিক আছে, আর এখানে আমাদের টেম্পারেচার দেখা যায় 1000 কেলভিন, আমরা 1000 দিব না। এখানে টেম্পারেচার ইউজ করবো আমাদের রেলেভেন্ট টেম্পারেচার। রেলেভেন্ট মানে কি? রেলেভেন্ট মানে আপনি কি বানাচ্ছেন। আপনি বানালেন একটা ড্রাগ, ঠিক আছে? আচ্ছা, ড্রাগ কিসে কাজ করবেন?
মানুষের শরীরে, তাহলে আপনি চাইলে এই টেম্পারেচারটা মানুষের শরীরের টেম্পারেচার দিতে পারেন। অথবা আপনি যদি চিন্তা করেন যে আপনি একটা জ্বরের ওষুধ বানাবেন, তাহলে জ্বর হলে মানুষ কত ডিগ্রি তাপমাত্রা হয়? 100 বা 98 ডিগ্রি থেকে বেশি হয়, তাই না? 98.4 থেকে বেশি হয়। তাহলে আপনি ড্রাগটাকে এখানে 98 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হিসাব করে বানাতে পারেন, বা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বানাতে পারেন। কিন্তু এখানে তো কেলভিন হবে। কেলভিন মানে কত? কেলভিন কেলভিন স্কেলে যদি আপনি চেঞ্জ করতে চান সেলসিয়াসকে, তাহলে 273.15 দ্বারা যোগ করতে হবে, তাই না? তখন হচ্ছে আমরা এখানে সেলসিয়াস স্কেলটাকে কেলভিনে পাবো। আচ্ছা, আপনি যদি চান যে না আপনি বাইরে কাজ করবেন, ধরেন আমি পেস্টিসাইড বানালেন, তাহলে পেস্টিসাইড কখন কাজ করে? দুপুরে, সকালে, বিকালে, দিনের তাপমাত্রা। তাহলে দিনের তাপমাত্রা যত, তত হচ্ছে আপনি চাইলে এখানে বসায় একটা টেম্পারেচার নিতে পারেন। এটা হচ্ছে টোটালি আপনার উপর। আপনার যদি কিছুই করতে না চান, কিছু দরকার না আপনার, তাইলে রুম টেম্পারেচার নিয়ে নেবেন। রুম টেম্পারেচার কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, ঠিক আছে? আচ্ছা, আমি এটাকে ধরুন 298 নিয়ে নিলাম। যদি রুম টেম্পারেচার ধরি, তাহলে 298 দশমিক কত? 298.298.1 আমি নিয়ে নিলাম আর কি, আমার মতো করে। 100 দিতে পারেন। এখন মেথড দিব কোনটা? বেরেটসেন। বেরেটসেন কেন নিচ্ছি? কারণ আমাদের মধ্যে মেটাল না। মেটাল থাকলে আমরা অন্য পদ্ধতিগুলো নিতাম, তবে মেটাল না থাকলে আমরা শুধুমাত্র বেরেটসেন মেথডটা নিব, বাকি এগুলা কিছু চেঞ্জ করার দরকার নেই। ওকে, এরপর আমরা কি করব? আমরা ওকে দিয়ে দিব। ওকে দিলে এখানে লাফালাফি শুরু হবে। এটার এখনো শুরু হয় না, দেখতে পাচ্ছি, শুরু হবে নরমালি, ঠিক আছে? আচ্ছা, নাকি আমি দেখতেছি না? আপনার যখন এই যে শুরু হয়েছে অলরেডি, এখানে এটা বিভিন্ন রকমের জিওমেট্রি ওরা সার্চ করবে, ঠিক আছে? বিভিন্ন স্ট্রাকচার সার্চ করবে। সার্চ করতে করতে সবচেয়ে বেশি স্টেবল যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে আমাদেরকে দেখাবে। যেমন আপনি দেখেন অলরেডি কাবাকাবি করতেছে, কোন স্ট্রাকচারটা করলে ওরা ভালো পাচ্ছে সেটা খুঁজে খুঁজে বাইর করতেছে, ঠিক আছে? আমরা এখান থেকে সবচেয়ে স্টেবল যেটা কনফিগারেশন আছে সেটা আমরা রেখে দিব। রেখে আমরা রিসার্চের কাজে ব্যবহার করব। রিসার্চের কাজ কি? আমরা আজকে করলাম হচ্ছে এই গ্যাভেডিড এর মাধ্যমে আমাদের স্ট্রাকচারের লোয়েস্ট যেই কনফিগারেশন আছে সেটা। যেমন এখানে হচ্ছে কোনটা আছে এই পয়েন্টটা আছে হচ্ছে এনার্জি কত? 2.10 এত ক্যালোরি শক্তি আছে, কিন্তু আমরা সেটা নিব না। আমরা নিব কোনটা? যেটাতে হচ্ছে একদম জিরো হয়, এই যে ডেল্টাকে, এটাকে ড্র করাবো, ঠিক আছে? যেমন খেয়াল করেন, এখানে দিলে, এই পয়েন্টে দিলে এক রকমের স্ট্রাকচার আছে, এই যে দেখেন। আর এই পয়েন্টে দিলে এই স্ট্রাকচারটা আসতেছে, বলতেছে এই স্ট্রাকচারটা বেশি স্টেবল। তাহলে আমরা কি করব দেন? আমরা এখানে এই এই রিড না দিয়ে আমরা সেভ এস দিব। সেভ এস দিয়ে আমরা মূলে সেভ করব। আবার এখানে সামথিং ডট আছে, সেটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে রিপ্লেস করে দিব, ঠিক আছে? তাহলে আমাদের ফাইলটা রেডি হয়ে গেছে। এখন এটা হচ্ছে আমাদের কাজ করার জন্য রেডি। ওকে, আচ্ছা, আমি তো এই ফাইলটা রেডি করছিলাম কোথায়? এই ফাইলটা আমি সেভ করছিলাম বা রেডি করছিলাম গাউস ভিউতে। কিন্তু আমাদের দরকার হবে কোথায়? ক্যামড্রতে। যদি আপনি ক্যামড্রতে ডিজাইন না করে এখানে ডিজাইন করতে পারেন তাহলে সহজ হয়। এখানে করতে পারছেন, ওকে ফাইন। যদি আপনি এখানে করতে না পারেন, ঠিক আছে, তাহলে আপনি কি করবেন? এখানে করতে না পারলে আপনি হচ্ছে ক্যামড্রতে করবেন। তাহলে ক্যামড্র থেকে আমাদেরকে এটা কিভাবে চেঞ্জ করতে হবে সেটা আমি দেখাই। আচ্ছা, এই যে ওটা মূল স্ট্রাকচার, আমি ক্যামড্রটা ওপেন করি মিনওয়াইল। এটা হচ্ছে লাস্ট পার্ট। এটা শেষ করার পর আমরা আজকের ক্লাস অফ করে দিব। নেক্সট ক্লাসে আমরা বাকিটা পড়বো, ঠিক আছে, আগামীকাল। আচ্ছা, তো আমি হচ্ছে এখানে আমাদের আগে যদি কোনো ফাইল থাকে সেটা আমরা ওপেন দিয়ে আমাদের ফোল্ডার ওপেন করতে পারি। ওই যে আগে বললাম, প্রথম শুরুতে বলে রাখছি আপনাদেরকে, ক্যামড্রো এর নিজস্ব কিছু ফাইল আছে, নিজস্ব ফাইল ওপেন করতে পারি। অথবা আমরা চাইলে এখান থেকে আমাদের ডাউনলোডস থেকে আমাদের যে রিপ্ট ইমেজ ছিল সেখান থেকে মূল ফাইলটা ওপেন করতে পারি। মূল ফাইল ওপেন করলাম, এই যে এটা তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের মূল ফাইল, ঠিক আছে? এটা আর ঘুরবে না, এটাকে আপনি রোটেট করতে পারবেন না, কারণ এটা 2D স্ট্রাকচার। ওকে, আচ্ছা, তো 2D স্ট্রাকচারটা আমরা ওপেন করতে পারছি। এটাকে আপনাকে কি করতে হবে? প্রথমে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আপনারা যদি রিসার্চ পেপারে তুলে ধরতে চান তাহলে আপনাকে স্ট্রাকচারে যেতে হবে, দেন ক্লিন স্ট্রাকচার দিতে হবে। এই যে ক্লিন স্ট্রাকচার যখন দিলেন তখন হচ্ছে আপনার স্ট্রাকচারটা চেঞ্জ হলো। আবার ক্লিন করবেন, যতক্ষণ পর্যন্ত স্ট্রাকচার চেঞ্জ হবে ততক্ষণ ক্লিন করতে থাকবেন। আমি করতে আসি, দাঁড়ান, এটা ভুল হয়ে গেছে একটা। সিলেক্ট করলাম, ক্লিন স্ট্রাকচার, আবার ক্লিন স্ট্রাকচার, খালি দিতে আসি, ধরেন, আর চেঞ্জ হচ্ছে না, তাইলে এটা হচ্ছে ফাইনাল একটা স্ট্রাকচার। এরপর আমরা এবার চেক করব চেক স্ট্রাকচার দিয়ে এখানে কোনো ভুল আছে কিনা। দেখতে দেখা যাচ্ছে নো এরর দেওয়া আছে। আচ্ছা, আপনাদেরকে ভুল করে দেখাই একটা। যদি আমরা এখানে আমরা যদি
ওকে, আমাদের এখানে কিন্তু অলরেডি আমরা জানি যে এখানে একটা অক্সিজেন ছিল শুধুমাত্র, হাইড্রোজেন ছিল না। ওকে, আমি সিলেক্ট করলাম, এবার আমার স্ট্রাকচারটা ক্লিন করলাম, ধরেন ক্লিন করছি, এই যে ক্লিন করলাম, ঠিক আছে, তাইলে পারফেক্ট। চেক স্ট্রাকচার দিলাম, মাউস বেশি ফাস্ট চলতেছে। আমি যখন চেক স্ট্রাকচার দিলাম তখন এখানে আসতেছে কি, an atom in this level has an invalid balance। যোজনে কিন্তু এখানে একটু ভুল আছে বলতেছে, আমরা কি করব, আমরা বাদ দিয়ে দিব, আমরা কি করবো, জাস্ট ফিক্স করবো এখানে এসে। তো আমাকে কি করতে হবে মূলত, এখানে আমার এখানে ওই যে ওয়েজ দিয়ে সেটিং করে নিতে হবে। তার মানে আমরা যখন ক্যামরোতে কাজ করতেছি তখন আমরা অনেক সময় স্ট্রাকচারটা ঠিক আছে কিনা সেটা দেখে ফেলতে পারি। ওকে ওকে, এখন আমরা এখানে রাইট ক্লিক করতে পারি, এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা অবস্থায় রাইট ক্লিক করে আমরা যদি, আচ্ছা রাইট ক্লিক না করে আগে, দেন আপনাদেরকে আগে একটা জিনিস দেখাই দিই। আপনারা চাইলে এখান থেকে নতুন করে ড্রয়িং করতে পারেন। এখানে একক বন্ধন আছে, ডাবল বন্ড আছে, এগুলো আপনারা একটু ইউটিউবে দেখে নিন। যদি না পারেন আমি প্রয়োজন একটা ক্লাস নিব, সমস্যা নাই। এখানে হচ্ছে বিভিন্ন রকমের ড্রয়িং অপশন আছে, ঠিক আছে। এখানে এটা হচ্ছে ইরেজার, আপনি কোনো একটা পার্ট মুছতে চাইলে সেখানে মুছতে পারবেন। আর এটা সিঙ্গেল বন্ড, ঠিক আছে, এটা হচ্ছে বন্ড। আর এটা পুরোটা হচ্ছে মুভ করাতে পারবেন, যে আমি মুভ করে এখানে নিয়ে আসছি, ঠিক আছে, আমার সুবিধার জন্য, যেখানে চাবেন নড়াচড়া করতে পারতেছে। ওকে, এখানে আপনি এটা যে মুভ করতে চান, ডিলিট করতে চান, তাহলে এখানে হচ্ছে আপনি এ দিয়ে অক্সিজেনকে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। আমি চেঞ্জ করতেছি না, জাস্ট আপনাদেরকে সিলেকশন থেকে দেখাই। ওকে, আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে আমরা চাইলে বিভিন্ন প্রপার্টিস অ্যানালাইসিস থেকে আমরা নাম দেখতে পারি, যে ওটার নাম কি হবে, প্রোপেন 1,3-ডাইল। ওকে, ভেরি গুড। আমরা এখান থেকে অ্যানালাইসিস থেকে চাইলে তার কেমিক্যাল ফর্মুলা বের করতে পারি। ওকে, দিস ইজ ওকে। আমরা চাইলে এখানে অ্যানালাইসিস থেকে তার এক্সাক্ট মাস কত সেটা বের করতে পারি, এবং এগুলাকে আমরা চাইলে কপি করে নিয়ে নিতে পারি। এটা কপি করে আমরা রেখে দিতে পারি, যাতে করে আমরা পরবর্তী ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, এখন ডিলিট করে দিলে এখন আর আছে নাই। আমরা অল ক্লিক করলে, এই যে অল যদি ক্লিক করি তাহলে আমাদের প্রত্যেকটা প্রপার্টি চলে আসবে। পাশাপাশি এটার মলিকুলার ওয়েট কত, কেমিক্যাল ফর্মুলা কি, এটার কেমিক্যাল নাম কি, সবকিছু চলে আসছে, যাতে করে আমরা পরবর্তীতে আমাদের রিসার্চ পেপারে এই জিনিসগুলো তুলে ধরতে হবে। কি কি, আমাদের কম্পাউন্ডের নামটা তুলে ধরতে হয়, সবসময় লাগে না, মাঝে মধ্যে কেমিক্যাল ফর্মুলাটা তুলে ধরতে হয়, মলিকুলার ওয়েটটা আমাদের তুলে ধরতে হয়, ঠিক আছে। সেজন্য আমাদের এগুলো সেভ করে নিতে হবে। আচ্ছা, অনেক সময় আমাদের কেমিক্যাল ফর্মুলাটা কোনটা কত নম্বর কার্বন, কোনটা কত নম্বর অ্যাটম, আমাদের অলরেডি আমরা দেখে আসছি, তাই না। এখানেও সেম ভাবে দেখতে চাইলে আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে, এটা সিলেক্ট করলাম, দেন রাইট ক্লিক করতে হবে। কোথায়, বাইরে রাইট ক্লিক না, কিন্তু আমি বাইরে রাইট ক্লিক করতেছি না, আমি রাইট ক্লিক করতেছি কোথায়, কম্পাউন্ডের উপর, ঠিক আছে। এই রাইট ক্লিক করতেছি, দেন হচ্ছে আমাকে অ্যাটমে যেতে হবে। এই যে শু অ্যাটম নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম। এই যে শু অ্যাটম করার পর আমার অ্যাটম গুলা কোনটা কত নাম্বার অ্যাটম সেটা চলে আসছে। তার মানে এটা হচ্ছে 1 নম্বর অ্যাটম, ঠিক আছে। এটা 7 নাম্বার, 6 নাম্বার, 1 2 3 ভাবে ভাগ করা আছে। ওকে, এইভাবে এটা হচ্ছে আমাদের দরকার আছে। এখন আমরা চাইলে এগুলোকে ছবি তুলতে পারি। ছবি তোলার অনেকগুলো সিস্টেম আছে, উইন্ডোজ এবং প্রিন্ট স্ক্রিন দিলে ছবি উঠে, তাই না, বা প্রিন্ট স্ক্রিন চেপে ধরে এভাবে চাইলে তুলতে পারেন, তাই না। এরকম কিছু না করে আপনি চাইলে শিফট এবং উইন্ডোজ একসাথে চেপে ধরে চাপ দিলেও এখান থেকে ছোট্ট একটা পার্ট ছবি তুলতে পারেন, ঠিক আছে। এগুলো হচ্ছে পাওয়ার পয়েন্টে সেভ করবেন, সেভ করে আমাদেরকে প্রিন্ট করতে হবে, পেস্ট করতে হবে ওয়ার্ড ফাইলের মধ্যে। তো আমি হচ্ছে এখন ধরেন এটা হচ্ছে আমি ক্যামড্রোতে ড্র করছিলাম। আমি ক্যামড্রোতে ড্র করার পর আমি চাচ্ছি কি এটাকে মূল ফাইলে সেভ করব। ওকে, আমাকে কি করতে হবে, সেভ, এই যে সেভ এজে গিয়ে আমি এটাকে মূল ফাইল আগে থেকে ছিল সেজন্য মূল ফাইল চুজ করা আছে। আমি চাইলে অন্য ফাইলে সেভ করতে পারেন, যেমন এখানে হচ্ছে আপনার অন্য ফাইল আছে, যেমন ছবি আছে, বিএমপি, ইমেজ, জেপেগ আছে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার টি ফরম্যাট আছে, হ্যাঁ, আরো অনেক অপশন আছে, আপনি যেটা চান সেই ফরম্যাটে সেভ করতে পারেন। ওকে, সেভ করে পরবর্তীতে আপনি ইউজ করবেন। ওকে, আমি সামথিং, এটা হচ্ছে কারণে আমি জাস্ট ডেস্কটপে গেলাম, আমার ডাউনলোডস থেকে রিঅপটিমাইজ, এখান থেকে এই যে সামথিং ডট মল সেভ করলাম, এটা রিপ্লেস করব। এটা হচ্ছে আমার অ্যাটম বা মলিকুলটা তৈরি হয়েছে। ওকে, আচ্ছা, এই আর কি। আমি ক্রস করে দিচ্ছি, এগুলা যেহেতু সেভ হয়েছে, জাস্ট লাগবে না কিছু। তো মূলত আমাদের ক্লাস এইটুকুই, আগামীকাল আমরা জিওমেট্রিক অপটিমাইজেশন গুলো দেখবো, ঠিক আছে। আচ্ছা, আরেকটু সময় নেই, আরেকটু করে আপনাদেরকে দেখাই যে মূল ফাইল গুলো তাহলে কি হবে। মূল ফাইল সাধারণত আমাদের যৌগগুলা দেখায় জি জে এফ, মানে ইনপুট ফাইল। আমরা এগুলাও দেখবো, চেক ফাইল আছে, ইনপুট ফাইল আছে, লগ ফাইল আছে। আমরা একটা একটা সবকিছু কাজ করার সময় দেখবো, ঠিক আছে। আচ্ছা, এটা হলো এই যে স্ট্রাকচার গুলো আমরা অলরেডি দেখাইছিলাম।
স্ট্রাকচার এখান থেকে ড্র করতে পারেন, ঠিক আছে? যে কোনো টাইমে এগুলো ড্র করতে পারবেন, আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জানাইন, আগামীকাল আমরা এগুলো হচ্ছে ড্রাগ লাইনেস গুলো চেক করব আমরা, এই আর কি চেক করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখাবো। ওকে, আমি স্ক্রিন রেকর্ড অফ করে দিচ্ছি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। আচ্ছা, একজনে বলেছেন আমার স্ক্রিন দেখা যায় না এতক্ষণ, সেম প্রবলেম কি আর কারো হয়েছিল? সোহান ভাই, আপনার কি এরকম প্রবলেম হয়েছিল স্ক্রিন দেখা না যাওয়ার? আচ্ছা, তাহলে তাসফিয়া কামাল, আপনি হচ্ছে স্ক্রিন রেকর্ডটা দেখে নিন, আমি আজকে আপলোড করে দিব। তো স্ক্রিন রেকর্ডটা দেখে আপনি আশা করি বুঝতে পারবেন। আর আপনারা আজকে যে কথাগুলো বলছি জাস্ট একবার প্র্যাকটিস করেন, কিছু না, জাস্ট সিম্পল একটা কাজ না, গ্যাব এডিট দিয়ে কাজ করা, ওটা করবেন, কিছু ড্রয়িং ট্রয়িং করে দেখবেন, এই আর কি। আর ইউটিউবে হাজার হাজার ইউটিউব টিউটোরিয়াল ভিডিও আছে, একটা একটা করে দেখে নিন। যদি দরকার পড়ে আমার সাথে একটা মিটিং করবেন, মিটিং লিংক দিলেই আমি জয়েন করবো, আপনাদের দেখাই দিব। ওকে, ঠিক আছে? আপনারা একটু তাড়াতাড়ি করেন, আমাদের তাড়াতাড়ি বলতে আজকে প্র্যাকটিস করেন টুকটাক, কালকে আমরা একটা ক্লাস নিব, দেন হচ্ছে মাঝখানে একটা গ্যাপ দিব, যাতে করে আপনারা একটু প্র্যাকটিস করার টাইম পান। ঠিক আছে, তাহলে আজকের মতো এটুকুই। বুঝি নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দিয়ে দিব, আজকে দিয়ে দিব। ঠিক আছে তাহলে, তাসফিয়া কামাল বলেন। আসসালামু আলাইকুম। না না ভাইয়া, ভুল করে উঠে গেছিল রয়েছে। ঠিক আছে, ওই শুধুমাত্র একটা কাজ আপনাদের জন্য, গ্যাপ এডিট দিয়ে অপটিমাইজ করে দেখবেন, অপটিমাইজ না, এনার্জি মিনিমাইজ করবেন, আর কয়েকটা ড্র করার চেষ্টা করবেন স্যাম্পল, কিছু কিছু এক্সাম্পল নেবেন আর কি, ওই যে ওয়েবসাইটে অ্যাভেলেবেল মানুষ কাজ করছে ওখান থেকে দেখে নিয়ে জাস্ট একটা ড্রয়িং করে করে দেখবেন, কয়েকটা ড্রয়িং করে দেখেন, কোনো ভুল ত্রুটি হলে সেগুলা ফিক্স করার ট্রাই করেন, যাতে করে পরবর্তীতে ভালো করে কাজ করতে পারেন, প্র্যাকটিস করতে থাকেন। ঠিক আছে, সো বেস্ট অফ লাক। আমরা লং করতেছি না, ক্লাস 1.5 ঘন্টা অলরেডি হয়ে গেছে। নেক্সট ডে আগামীকাল দেখা হবে, আগামীকাল 9টায়। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম ভাইয়া।